ধন্যবাদ। থ্যাংক ইউ বিজন। আমাদের অ্যাকচুয়ালি প্যানেলিস্ট যারা আছে খুবই রিচ আশা করি, পার্টিকুলারলি ইন এসএমই সেক্টর। আমাদের সাথে আছেন পিকেএসএফ এর সিনিয়র জেনারেল ম্যানেজার ডক্টর আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। উনি পার্টিকুলারলি আমরা জানি যে পিকেএসএফ যদিও মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন নিয়ে ডিল করে, বাট মাইক্রো এন্টারপ্রাইজও অ্যাকচুয়ালি তাদের একটা বড় পোর্টফোলিও আছে। সো সেই দিক থেকে অ্যাকচুয়ালি খুবই একটা সমৃদ্ধ অভিজ্ঞতা আমরা পাবো ওনার কাছ থেকে। আমাদের সাথে আছেন নাজিম সাত্তার ভাই, নাজিম হাসান সাত্তার, ই জেনারেল ম্যানেজার অফ এসএমই ফাউন্ডেশন। আমরা জানি যে এসএমই ফাউন্ডেশন অ্যাকচুয়ালি এসএমই নিয়ে অনেক কাজ করে এবং উনি অনেক দিন ধরে আছে। ওনার যেটা positive side, he worked in Bangladesh Bank also, so he knows actually financial sector এবং এসএমই পার্সপেক্টিভটা ওনার কাছ থেকে আমরা পাবো। এছাড়া আমাদের সাথে আছেন ইউএনসিডিএফ এর আশরাফ ভাই। আশরাফ ভাই বাংলাদেশ ব্যাংকে ছিলেন, বাংলাদেশ ব্যাংকের লিয়ানে এখন ইউএনসিডিএফ এ আছেন এবং ইউএনসিডিএফ অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট আছে শিফট, যেটা অ্যাকচুয়ালি এসএমই সেক্টর নিয়ে কাজ করে, পার্টিকুলারলি ওমেন এন্টারপ্রেনার নিয়ে, এবং টেকনোলজি কিভাবে এইসব এসএমই কে হেল্প করতে পারে। সো সেই দিকটা কিন্তু এই শিফটের ওয়ান অফ দ্য অ্যাসপেক্ট। সো হি ক্যান অ্যাড অ্যাকচুয়ালি হাউ টেকনোলজি ক্যান হেল্প দ্য এসএমইস ইন দিস ক্রিটিক্যাল সিচুয়েশন। এছাড়া সেবার থেকে আছে সামিউল কবির। হি ইজ অলসো অ্যাকচুয়ালি সেবা ইজ অলসো ওয়ান অফ দ্য পার্টনার ইন দিস সেশন। আমাদের এই আজকের ইয়ের জন্য তারাও কিন্তু পার্টনার। তাদেরও অনেক এসএমই কিন্তু ক্লায়েন্ট আছে যাদের অভিজ্ঞতা অ্যাকচুয়ালি আমরা আজকে শুনবো। এছাড়া আছে আমাদের সাথে পরে যোগ দেয়নি অ্যাকচুয়ালি আব্দুল মোমেন, সৈয়দ আব্দুল মোমেন। সৈয়দ আব্দুল মোমেন আছেন ব্র্যাক ব্যাংকে, হি ইজ হেড অফ এসএমই অফ ব্র্যাক ব্যাংক। আমরা জানি অ্যাকচুয়ালি ব্র্যাক ব্যাংক এসএমই ক্ষেত্রে একটা বিশাল রোল প্লে করতেছে। সো আই হোপ he can bring all this knowledge and experience from that from field level. So these are the actually panel askers. তো ধন্যবাদ শকত ভাই। আমি প্রথমে শুরু করার জন্য যেটা করব যে 5 মিনিট সময় নিয়ে আমি একটা ছোট প্রেজেন্টেশন দিব, যেটা আমরা সার্ভে থেকে যে ডেটাগুলো পেয়েছি এটা আমি সবার সাথে শেয়ার করব, এবং এরপরেই আমরা আমাদের রেসপেক্টেড প্যানেল মেম্বারের সাথে একটা প্যানেল ডিসকাশনে আর কি চলে যাব আর কি। এই ডেটাটা আমরা গত 2 থেকে 3 সপ্তাহে সেবা এক্সওয়াইজি এবং লাইট ক্যাসেল মিলে ডেটাটা কালেক্ট করেছে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, যদি সবাই একটু দেখতে পারেন আমাকে একটু বলবেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমি তাহলে প্রেজেন্টেশনটা শুরু করছি। আমরা যদি একটু এসএমইর কিছু গুরুত্বপূর্ণটা যেটা যদি দেখার চেষ্টা করি, আমরা প্রায় 6 মিলিয়নের উপর এসএমই বাংলাদেশে আছে এবং এরা ক্লোজ টু 7.8 মিলিয়ন পিপল এমপ্লয় করে। আমরা যদি আরেকটু ডিপার দেখার চেষ্টা করি তাহলে এভরি 2 আউট অফ 3 জবস ইন প্রাইভেট সেক্টর আর ক্রিয়েটেড বাই এসএমইস। এসএমইসরা বাংলাদেশে এই মুহূর্তে যদিও জিডিপি 25% কন্ট্রিবিউট করছে, সেটাকে নাম্বার হিসাবে নিলে প্রায় $80 বিলিয়ন জিডিপির 2018-তে এসএমইরা কন্ট্রিবিউট করেছে, এবং 40% অফ দ্য প্রোডাকশন আউটপুট বাংলাদেশের কিন্তু এসএমই সেক্টর থেকে আসে। আমরা যদি দেখি কোভিড-19 আমরা 230টা এসএমইতে সার্ভে করেছি, সার্ভিস সেক্টর থেকে, এগ্রিকালচারাল সেক্টর থেকে, ম্যানুফ্যাকচারিং থেকে, ট্রেডিং থেকে, এবং আমরা দেখেছি এর মধ্যে প্রায় অর্ধেক শতাংশ মানে 52% কিন্তু কারেন্টলি তাদের বিজনেস অপারেশন আপনার অফ রেখেছে। এর মধ্যে প্রায় অলমোস্ট 28% বা অর্থাৎ অলমোস্ট 28% বিজনেস দেখতে পাচ্ছে তাদের রেভিনিউ অ্যাটলিস্ট 50% ড্রপ করেছে। এটা ছাড়াও সার্ভিস এসএমই আরো বেশি এফেক্টেড হয়েছে, প্রায় 40% সার্ভিস এসএমই সিনা 50% ড্রপ ইন রেভিনিউ, এবং অনেক এসএমই তাদের কস্ট কাট করছে, মানে যেমন 42% এসএমই তাদের মার্কেটিং কস্টকে জিরো করে ফেলেছে। এখানে সবচেয়ে অ্যালার্মিং দিকটা হলো প্রায় 68% এসএমই বলছে যে 4 মাসের মধ্যে তাদের যে রিজার্ভটা আছে বা রিসোর্সটা আছে, ক্যাপিটালটা আছে, তারা এটা কিন্তু এক্সস্ট করে ফেলবে, এবং ওইটা যদি হয়ে যায় অলমোস্ট 46% এসএমই বলছে তারা তাদের 50% অফ দ্য ওয়ার্কফোর্স এর কিন্তু তারা 50% অফ দ্য ওয়ার্কফোর্স তারা লে অফ করবে, এবং এটা হিউজ অ্যামাউন্ট অফ লে অফ কিন্তু তখন হতে পারে আর কি।
আমি এখানে সাথে করে ছোট্ট করে একটু স্টার্টআপদের ডেটা দিতে চাই, যদিও স্টার্টআপটা ডিরেক্টলি এসএমই না, বাট আমরা ছোট বিজনেসের যেহেতু পার্ট, আমরা আরো প্রায় 200 স্টার্টআপের কাছ থেকে সার্ভে করেছি। আমরা দেখেছি স্টার্টআপরা ইন টোটাল সব মিলে প্রায় 1.5 মিলিয়ন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, এবং এরাও বলছে যে স্টার্টআপরাও বলছে যে 60% অফ দ্য স্টার্টআপস হচ্ছে 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। ই কমার্স, এফ কমার্স এবং হচ্ছে রাইড শেয়ারিং সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। এর মধ্যে 80% ই কমার্স বিজনেসেস বলছে তাদের রেভিনিউ কমে গিয়েছে। আমরা যদি চিন্তা করি এসএমই সেক্টর 7.8 মিলিয়ন আর স্টার্টআপদের যদি ডিরেক্ট ইনডিরেক্ট 1.5 মিলিয়ন চিন্তা করি, এই দুইটা সেক্টর মিলে কিন্তু ক্লোজ টু 9.3 মিলিয়ন এমপ্লয়মেন্ট জেনারেট করে, যাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে যদি কোভিড কারেন্ট সিনারিওটা পারসিস্ট করতে থাকে, এবং আমরা একটা বেটার ওয়ে আউট যদি অ্যাজ এ কান্ট্রি যদি আমরা বের না করতে পারি এদেরকে সাপোর্ট করার জন্য। যেটা বলছিলাম যে আমাদের এসএমই থেকে 25% অফ দ্য জিডিপি আছে, সো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আরো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে 80% অফ দ্য নন এগ্রিকালচার জব কিন্তু এসএমই থেকে আসে আর কি। এর মধ্যে প্রায় 56% অফ দ্য এসএমই হচ্ছে সার্ভিস বেস, বাকিগুলো হচ্ছে এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং এ। এবং যেটা আগেও বলেছিলাম, এভরি 3টা জবের 2টা কিন্তু প্রাইভেট সেক্টরে এসএমই থেকে আসে। আমরা সার্ভেটা করেছিলাম অল থ্রু আউট বাংলাদেশ, ঢাকাতে যদিও একটু কনসেন্ট্রেশন বেশি ছিল প্রায় 28%, বাট এটা ছাড়াও আমরা বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী, সিলেট পুরো বাংলাদেশ থেকে ডেটা নেওয়ার চেষ্টা করেছি। সার্ভিস থেকে একটু বেশি এসেছে অ্যারাউন্ড 50%, বাট আমরা এগ্রিকালচার থেকে যেমন ভেজিটেবল, গ্রেন। আপনাকে শোনা যাচ্ছে না? আমি শুনতে পাচ্ছি। জি, এখন কি শোনা যাচ্ছে আশরাফ ভাই? আমরা শুনতে পাচ্ছি। জি, তাহলে আমি আগে জি আশরাফ ভাই আমরা শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। এটা ছাড়াও আমি যদি বলি যে রিটেইল স্টোর, আমি আমার ভিডিওটা একটু অফ রাখছি, তাহলে হয়তো বেটার ব্যান্ডউইথ পাওয়া যাবে। এটা ছাড়াও হচ্ছে রিটেইল স্টোর, পোল্ট্রি, ডেয়ারি সব জায়গা থেকে আমরা করে এই সার্ভেটা করেছি আর কি, আমরা এবং সেবা এক্সওয়াইজি মিলে। এখানে আমরা যেটা বলছিলাম যে 52% এসএমই কিন্তু অলরেডি তাদের অপারেশন শাটডাউন করে ফেলেছে, আর এবং সবাই মোটামুটি হচ্ছে আর সিইং আপনার তাদের রেভিনিউ ডিক্রিজ, 28% লার্জ ডিক্রিজ দেখছে, স্মল সবাই কোনো না কোনো ভাবে এটাতে এফেক্টেড হচ্ছে আর কি। খুব অল্প কিছু সংখ্যক হচ্ছে অ্যাকচুয়ালি রেভিনিউ ইনক্রিজ দেখছে, 4% মতো আর কি। এটা খুবই ইন্টারেস্টিং যে 46% অফ দ্য এসএমই 4 মাসের মধ্যে তারা 50% লে অফ করবে। এখনো তারা লে অফটা শুরু করেনি, বাট এগেন এটা আমাদের চিন্তা করতে হবে যেটা ম্যাসিভ একটা লে অফের কিন্তু একটা পারচান্স আছে। আমরা অলরেডি জানি স্টার্টআপদের মধ্যে থেকে কিছু কিছু অলরেডি লে অফ শুরু হয়ে গেছে, যেমন কয়েকদিন আগে একটা ফিনটেক কোম্পানি ক্লোজ টু 200 এমপ্লয়িজ লে অফ করে দিল, এবং এসএমইদের ক্ষেত্রে হয়তো আমরা একটা সিমিলার সিনারিও দেখতে পাবো ইন ফিউচার। সিমিলার বোথ স্টার্টআপ এবং এসএমই, যেমন এসএমইদের 4 মাসের মতো যেটা রানওয়ে আছে, প্রায় 68% অফ দ্য এসএমই যেটা বলছে। তাদেরকে যখন বলা হচ্ছিল যে কি ধরনের সলিউশন তারা এটা হলে তারা এখান থেকে বের হতে পারবে, লার্জ পার্সেন্টেজ একটা কনসেশনাল সফট লোন চায়, তারা মোর ফ্লেক্সিবল টার্ম চায়, ইনস্টলমেন্ট গুলো তাদের এক্সিস্টিং লোন যাতে তারা দিতে পারে, এবং তারা ওয়ার্কিং ক্যাপিটাল লোনটা সবচেয়ে বেশি চাচ্ছে এই মুহূর্তে আর কি। আর যদি বলা হয় যে কোন জায়গায় তারা কস্ট অপটিমাইজ করবে, সবার আগে অবভিয়াসলি 40% বলছে তারা মার্কেটিং এ কস্ট অপটিমাইজ করবে, তারপর রেন্ট, ডিস্ট্রিবিউশন, অপারেশনে তারা কস্ট কমাবে, এবং সবার শেষে লাস্ট অপশন হিসেবে সবাই বলছে যে তারা স্যালারি কাটে তারা যাবে আর কি। আমরা যদি একটু প্যাকেজগুলো দেখি, সাউথ এশিয়াতে অনেকগুলোই প্যাকেজই এসেছে, এর মধ্যে বাংলাদেশেও বেশ অন্যতম প্যাকেজ যেটা ডিফাইন করা হচ্ছে কনসেশনাল লোন, রিফাইন্যান্সিং লোন, ট্যাক্স রিলিফ নিয়ে ডিফারেন্ট ধরনের প্যাকেজ আছে সাউথ এশিয়াতে। বাংলাদেশে মেইনলি হচ্ছে কনসেশনাল লোন এবং রিফাইন্যান্সিং লোনটা এসেছে, এই মুহূর্তে ট্যাক্স রিলিফ ভাবে আসেনি। টোটাল অ্যামাউন্টটা প্রায় ক্লোজ টু $4.5 বিলিয়ন, এবং আমাদের টোটাল প্যাকেজের স্টিমুলাসের প্রায় 40% হচ্ছে এসএমই সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি আর কি। এখানে আমি ভাগ করে বলেছি যে এটা ফাইন্যান্সিয়াল স্টিমুলাসটাকে কটেজ, মিডিয়াম, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ দেওয়া হচ্ছে, এগ্রিকালচার দেওয়া হচ্ছে, ফার্মারদের দেওয়া হচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হচ্ছে, এগ্রিকালচারে দেওয়া আছে। বাট এগেন উই নিড টু মেক শিওর যেটা প্রপার ওয়েতে উইথ ইনক্রিজিং অ্যাকাউন্টেবিলিটি এবং ইনক্লুসিভিটি যেটা এটা ডিসবার্স করা হতে পারে আর কি। সাম অফ দ্য প্রবলেমস যেটা আমরা দেখি যে আটমোস্ট প্রায়োরিটি আমাদের মনে হয় কনসেশনাল লোনটা ইজ আ গুড মেকানিজম, যেটা রিফাইন্যান্সিং এর থ্রুতে হোক বা ইয়াতে হোক, বাট আমাদের মনে হয় যেটাকে ডিসবার্স করার জন্য এটা অনেক পার্টনারশিপে করতে হবে। সো এখানে ব্যাংকস, এমএফআইস একসাথে হয়তো অনেক ক্ষেত্রে কাজ করতে হবে, কারণ অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে নট নেসেসারিলি ব্যাংকদের ওই রিচটা আছে যেটা মাইক্রো ফাইন্যান্স এন্টারপ্রাইজে আছে অল ওভার বাংলাদেশ টু হ্যাভ দ্যাট। অ্যাট দ্য সেকেন্ড টাইম হয়তো ট্যাক্স রিডাকশন এবং গ্র্যান্টেরও কিছু লিমিটেড স্কেল হয়তো গভর্নমেন্ট চিন্তা করতে পারে, এবং আমরা এটাও দেখি যে দিস ইজ আ চান্স যেখানে ডিজিটাল ট্রান্সফরমেশন ক্যান প্লে আ ভেরি ইন্টারেস্টিং রোল। আমরা অলরেডি দেখেছি যে একটা বড় পোর্শন অফ আরএমজি সেক্টর ওয়ার্কার্সদের বা এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে স্যালারিটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের থ্রুতে হচ্ছে,
বাট এখানে যেহেতু সারা বাংলাদেশের থ্রুত হচ্ছে, এখানে মোর ক্যাশলেস ট্রানজাকশন ক্যান বি আ বেটার ওয়ে টু ডু ইট। এটা আমাদের একটু চিন্তা করতে হবে কিভাবে এটা ইন্টিগ্রেট করা যায়। আমরা আশরাফ ভাইয়ের কাছ থেকে এটা শুনবো। আমরা এটাও দেখছি যে এসএমইদেরকে মোস্ট আবার সাপ্লাই চেইনে নিয়ে আসতে হবে। আমি যদি ছোট স্ট্যাটিস্টিক্স দিই, যেটা চার্ল ডালের সিও বলেছিলেন কয়েকদিন আগে, যে বাংলাদেশে প্রায় গ্রোসারি সেক্টরে ই কমার্সে প্রায় 50,000 মতো ডেইলি অর্ডার ক্যাপাসিটি আসে এই মুহূর্তে। বাট ই কমার্স কোম্পানি সবগুলা মিলেও অ্যারাউন্ড 20,000 সাপ্লাই করে, তার মানে 30,000 একটা গ্যাপ আছে। তার মানে কারেন্ট যদি ইনফ্রাস্ট্রাকচারটাকে এই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে এসএমইরা যুক্ত হতে পারে, there can be a big opportunity to create a digital supply chain. এবং ডিজিটাল সাপ্লাই চেইনে হলে কিন্তু ডেটাটা আরো বেটার থাকবে এবং ডেটাটা ইউজ করে হয়তো কিন্তু ক্রেডিট আন্ডাররাইটিংটা ডিজিটালি করাও পসিবল হতে পারে। আমি জানি সেবা এক্সওয়াইজি কিছুটা ডিজিটালি এটা করার চেষ্টা করছে ব্র্যাক ব্যাংক এবং আইপিডিসির সাথে। আমরা আরো শুনবো আজকে সামুল ভাইয়ের কাছ থেকে, একটু পরে মাশরাফ ভাইয়ের কাছ থেকে। আমরা এই মুহূর্তে জানি না যে রিকভারিটা কি একটা ভি শেপ হবে নাকি ইউ শেপ হবে নাকি এল শেপ ওয়াই শেপ। আমরা যেটা বেস্ট ইয়ে করতে পারি যে মোস্ট লাইকলি এটা ইউ শেপ হবে, ইট উইল বি দেয়ার ফর লং টাইম। এসএমইদের জন্য আমরা উই হ্যাভ টু ফিগার আউট ইকোসিস্টেম যাতে তারা স্টেবিলাইজ করতে পারে এবং রিওপেন করতে পারে। বাট এখানে শুধু যে আমরা মনে করি যে শুধু ডিরেক্ট যে টাকা দিলে হবে, নট নেসেসারি, বাট ইউ অলসো নিড টু ফিগার আউট যে কিভাবে এদেরকে আরো ক্যাপাসিটি বিল্ডিং, পিভটিং, মার্কেট লিঙ্কেজ, স্মার্ট ক্যাপিটাল এদেরকে দিতে হবে যাতে আমরা একসাথে সব এসএমইদেরকে সাথে নিয়ে আমরা আগে নিয়ে যেতে পারি। লাস্ট আমি আবারই বলবো, এসএমই কিন্তু আমাদের ইয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। এভরি 2 out of 3 জবস ইন প্রাইভেট সেক্টর ক্রিয়েটেড বাই এসএমইস। Almost 9.3 million jobs are directly created. আমরা যদি লাইভলিহুড চিন্তা করি, এক একটা ফ্যামিলিতে 4%, that's close to 30 to 40 million people. So this is a very important sector and we all need to work together. So I will stop here now and will pass on the mic to Shaukat Bhai to go to our respected panel and hear their perspective. Thank you. Shaukat Bhai, শুনতে পাচ্ছেন? শকত ভাই, আপনার মাইকটা মিউট হয়ে আছে। সরি, থ্যাংক ইউ বিজন। আমি এখন আমাদের যে প্যানেলকে রিকোয়েস্ট করব কিছু বলার জন্য 1-2 মিনিটের মধ্যে নিজস্ব পরিচয় এবং অর্গানাইজেশনের পরিচয়। লেটস স্টার্ট উইথ রফিক ভাই ফ্রম পিকেএসএফ। জি, আসসালামু আলাইকুম। আমি এখন মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি সিনিয়র জেনারেল ম্যানেজার এবং আমি মাইক্রো এন্টারপ্রাইজ এবং এন্টারপ্রাইজ ভ্যালু চেইন এই অংশটা আমি দেখি। আমার এখানে 3টা প্রজেক্ট আছে, ইফাত, এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের। এই পরিচয়। নাজিম ভাই। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আমি নাজিম হাসান সত্তার, আমি এসএমই ফাউন্ডেশনে আছি জেনারেল ম্যানেজার হিসাবে। আমি এর আগে তো সকালে বললেন, এর আগে আমি বাংলাদেশ ব্যাংকে ছিলাম। তো এসএমই ফাউন্ডেশনে মেইনলি আমি অ্যাক্সেস টু ফাইন্যান্সটাই দেখি আর যে ফরেন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো দেখি আমি। থ্যাংক ইউ। আমি আজকে আমার এই অনুষ্ঠানে আমাকে আপনি ইনভাইট করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ নাজিম ভাই। এখন আশরাফ ভাই। আসসালামু আলাইকুম। আমি আশরাফুল আলম। আমি বাংলাদেশে ইউএনসিডিএফ এর কান্ট্রি কোঅর্ডিনেটর হিসেবে আছি এবং আমাদের ইউএনসিডিএফ হচ্ছে জাতিসংঘের একটি অঙ্গ প্রতিষ্ঠান, ইউএন ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড। আমাদের কাজ মূলত স্থানীয় পর্যায়ে মূলধন গড়ে তোলার ক্ষেত্রে আমাদের মেম্বার কান্ট্রিকে সহায়তা করা এবং সাথে সাথে আমাদের ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ সাপোর্ট করা। এবং এর অংশ হিসেবে আমরা ডিজিটাল হচ্ছে আমাদের কাজের একটা ক্রস কাটিং ইস্যু এবং ডিজিটাল হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক প্রায়োরিটি একটা এরিয়া। এবং বাংলাদেশে আমরা মূলত যে মার্চেন্ট সেগমেন্ট আছে, যেটা সেই মার্চেন্ট সেগমেন্টের ডিজিটাইজেশন ইনক্লুডিং দেয়ার ভ্যালু চেইন, এই নিয়ে কাজ করছি। আমরা প্রাইভেট সেক্টরের সাথে 6টা বিজনেস মডেল এই মুহূর্তে আমাদের চলছে, টেস্টিং চলছে, পাইলটিং চলছে এবং আরো 4টা বিজনেস মডেল আমরা খুব শীঘ্রই রোল আউট করব, যেটা বেসিক্যালি কোভিড-19 পোস্ট কোভিড-19 সিচুয়েশনে কিভাবে এসএমইদের এমএসসিদের রিকভারির ক্ষেত্রে হেল্প করতে পারে এই বিষয়ে কাজ করবে। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। সামিউল কবির ফ্রম সেবা। আসসালামু আলাইকুম। আমি সামিউল কবির, আমি চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে আছি সেবা এক্সওয়াইজেড।
ফার্স্ট অফ অল সবাইকে ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য, স্পেশালি লাইফ কেস পার্টনার্সকে, বিজন ভাইকে। আমরা সেবা এক্সওয়াইজেড, আপনারা জানেন যে স্টার্টআপ, মানে সবাই একটু মিউটে গেলে ভালো হয়, একটু নয়েজ হচ্ছে। অনেক অফিসে অনেক কাজ আছে যেটা আসলে অফিসে যাওয়া লাগে না বেসিক্যালি। যেমন আমি কন্টিনিউ স্টার্টআপ, আমরা 2015 এ জার্নি স্টার্ট করেছিলাম, and so far we have been able to make the largest service marketplace in the country. আমরা স্মল বিজনেসদেরকে নিয়ে কাজ করে থাকি, এমএসএমই দেরকে নিয়ে। আমাদের প্ল্যাটফর্মে যেমন এখন অলমোস্ট 50,000 প্লাস স্মল বিজনেসেস আছে ঢাকা চিটাগাং এ, এবং আমরা একটা বিজনেস সলিউশন নিয়ে এসেছি যেটা কিনা সারা বাংলাদেশে অলমোস্ট 48 ডিস্ট্রিক্টস এ ইউজ হচ্ছে। We have around 100,000 plus registered users of that business solution. So আমরা এখন এই বিজনেস সলিউশনটাকে কিভাবে আরো লেভারেজ করা যায়, টেকনোলজিটাকে কিভাবে আরো আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ডিজিটাল ইনক্লুশনে নিয়ে আসা যায়, ওটা নিয়ে এখন কাজ করছি। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ডিসকাশন টু টক অ্যাবাউট দ্য ইমপ্যাক্ট যেটা হয়েছে এমএসএমই দের এই কোভিড এর কারণে, এবং কিভাবে আমরা সবাই একসাথে কাজ করতে পারি, টেকনোলজি কিভাবে হেল্প করতে পারি। আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ডিসকাশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সামিউল কবির। এখন আমি রিকোয়েস্ট করব সৈয়দ আবুল মোমেন, হি ইজ ফ্রম ব্র্যাক ব্যাংক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ শওকত ভাই আমাকে এখানে প্যানেলিস্ট হিসেবে ইনভাইট করার জন্য। আমি ব্র্যাক ব্যাংকের এসএমই প্রধানের দায়িত্ব পালন করছি, এবং ব্র্যাক ব্যাংক আপনারা সকলেই জানেন আমরা কোলাটারাল ফ্রি লেন্ডিং বা কোলাটারাল ফ্রি ফাইন্যান্সিং এ উই হ্যাভ দ্য লার্জেস্ট পোর্টফোলিও। আমাদের এই মুহূর্তে 1.5 লক্ষ কাস্টমার আছে রাফলি, এবং অ্যাভারেজ লোন সাইজ বললে বুঝতে পারবেন যে এটা কোন লেভেলের কাস্টমার নিয়ে আমরা কাজ করি। আমাদের অ্যাভারেজ লোন সাইজ হলো 10 লাখ টাকা। সো এবং এই কোভিড ইম্প্যাক্ট এবং ফিউচারে কিভাবে এখান থেকে সার্ভাইভ করা যায় বা কামব্যাক বা রিকভারি ফেজটা কিরকম হবে, এটা নিয়ে মনে হয় আমরা আজকে আলাপ করব। তো আমি আমাদের পার্সপেক্টিভটা শেয়ার করব। ওকে, থ্যাংক ইউ। এখন আমাদের ডিসকাশনে আসি। আমাদের যেটা ইয়ে ছিল কোভিড এর ইফেক্ট অন এসএমইস, সেই আঙ্গিকে আমরা যদি দেখি, এমএফআইস প্লেজ এ বিগ রোল ইন ফাইন্যান্সিং এসএমইস। তো বাংলাদেশে অ্যাকচুয়ালি যেভাবে এসএমইদেরকে প্রত্যন্ত অঞ্চলে, রুরাল এরিয়াতে ছড়িয়ে ছিটে আছে, একমাত্র এমএফআই কিন্তু ওই লাস্ট মাইলে পৌঁছার সক্ষমতা আছে। তো সেই আঙ্গিকে আমি ডক্টর রফিকুল ইসলাম স্যার কে বলবো যে হাউ এমএফআইস ক্যান রিচ আউট, পার্টিকুলারলি এই যে প্যাকেজগুলো দিয়েছে সেটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এগুলো রাইট টাইপ অফ এসএমইস যেন এগুলো পায়, সেটা কিভাবে এনশিওর করতে পারে, এমএফআইসরা কি রোল প্লে করতে পারে। উই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ। ডক্টর রফিক। ইয়েস, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে যে কাজগুলো করেছি, শুনতে যাচ্ছি আমরা এমএফআইসরা কিভাবে লাস্ট মাইল এসএমইস। আচ্ছা, বলতেছি আমরা প্রথমে আমাদের অফিস যখন বন্ধ হয়ে যায়, তারপরে 29শে মার্চেই আমরা প্রথম একটি প্রোটোকল মেনে সবকিছু ওপেন করে দেয়, মানে কাজ করা, অর্থাৎ সাপ্লাই চেইন, তারপর উৎপাদন এবং ফ্যাক্টরি সবকিছুই ওপেন থাকবে, কিন্তু সব প্রোটোকল স্বাস্থ্যবিধি মেনে। এবং সেইটা না করা পর্যন্ত কিন্তু এসএমই বলি এদের কাজ সব বন্ধ থাকবে। দেখেন, এটা মানে আধা খেলা, যদি ভালো বাংলায় মানে রাফ বাংলায় বলি, একদিকে খোলা আছে অর্ধেক অফিস বন্ধ, অর্ধেক খোলা, অথচ আমাদের এই এমএফআই গুলোর সবকিছু বন্ধ। তো সেক্ষেত্রে আমরা বলছি, প্রোটোকল গুলো জমা দিয়েছি এফআইডি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসেও গেছে যে আমরা চাচ্ছি যে এফআই কাজগুলো, কিস্তি বিতরণ, ঋণ আদায়, এগুলো খুলে দেওয়া হোক। তার কারণ আপনার এই কয়েক দিনে 3000 কোটি টাকার মানে ফোর্স অ্যাভেলেবিলিটি অফ হয়ে গেছে, যার কারণে এটা ওপেন করলেই আমরা অন্য কাজ, প্রোটোকল গুলো আমরা বলছি, আড়তদারের কি প্রোটোকল হবে, কোম্পানির কি প্রোটোকল হবে, কর্মীর কি প্রোটোকল হবে, বাজারের কি প্রোটোকল হবে, এবং খুচরার কি প্রোটোকল হবে, এবং
অনলাইনে যারা করবে তাদেরকে এরকম 13টা প্রোটোকল আমরা তৈরি করেছি। এইটা একটা করেছি। আর এই যে 2-3 দিন আগে আপনার মনে হয় যে শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ ব্যাংকের যে প্যাকেজ 10,000 কোটি টাকা, এখানে দেখেন আপনি একটু আগেও বলছেন সবাইকে কাজ করতে হবে, সেখানে এমএফআই কে বাদ রাখা হয়েছে। শুধু ব্যাংকগুলো সারা বাংলাদেশের 7% লোক ব্যাংকে যায়। তার মানে ব্যাংকে বলুন না এমবির অভাব নাই, কুটির শিল্পের অভাব নেই। যারা ব্যাংক এমন না বলতে দুই দিকেই, ওরা যেতেও চায় না আর ব্যাংকওয়ালারাও তাদেরকে নিতে চায় না। এই গ্রুপটা বাদ পড়লে তো ব্যাপকভাবে বাদ পড়বে। সেই জন্য আমরা বলছি যে এমএফআই কে যেন, ওখানে বলা হয়েছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, এমএফআই কে বলা হয় না। তো আমরা আশা করি সুপারিশটা আসবে, আশা করি, কারণ ওখানে বাকি খলিল স্যার ছিলেন, সাথে এফআইডি এবং আমাদের অর্থ মন্ত্রণালয়ের এফডি যেটা, এরা সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে, বলছে যে হ্যাঁ আমরা ব্যাংকের সাথে এমএফআই গুলোকে যুক্ত করতে হবে, তাহলে যে কটেজ ইন্ডাস্ট্রিজ এবং কিছুটা ছোট এরা বাদ পড়ে, যে কোলাটেরাল দেওয়ার ক্ষমতা নাই তাদের, বলা হয়েছে হিসাব রাখতে হবে। হিসাব রাখার মতো তারা অনেক অবদান রাখে, কিন্তু হিসাবটা ওইরকম রাখতে পারে। তো যদি অ্যানুয়াল রিপোর্ট চাওয়া হয় বা যদি অডিটেড ফিনান্সিয়াল রিপোর্ট চাওয়া হয়, সেইটা তো দিয়ে তারা টাকাটা নিতে পারবে না। সেগুলো আমরা বলছি। ইভেন ইন্টারেস্ট রেটের কথা বলছি, ইন্টারেস্ট রেট বা ইন্টারেস্ট কতটা বেশি কম, এটা নিয়ে উদ্যোক্তাদের টেনশন না, তাদের টেনশন দ্রুত এবং বিনা হ্যাসেলে টাকা পাওয়া, এবং সেটার জন্য এফআই হলো খুবই ইফেক্টিভ। সেটা আমরা বলছি এবং আশা করি সেটা আসবে। আর একটা হলো যে আমরা এই 13টা প্রোটোকল যদি মেনে চলি, এবং ওয়ার্কিং ক্যাপিটালের জন্য আমরা 1600 কোটি টাকা চেয়েছি, এবং আজকে খবর হলো এফআইডি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে জিনিসটা গেছে। সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল সহজ শর্ত 9% সুদে, কিন্তু এফআই গুলোকে বাকি যে তাদের খরচ সেটা একটা ইন্টারেস্ট সাবসিডি দেওয়া হবে, এরকম একটা দেওয়া হয়েছে। আর ওয়ার্ল্ড ব্যাংক, ইফাত, যেমন এডিবি থেকে 150 মিলিয়ন এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে 100 মিলিয়ন এবং থেকে 20 মিলিয়ন ইফাদের, এটাও আজকের ফাইল পুটা হয়েছে। আশা করি এগুলো পাবো। আমাদের মূল এটা থাকবে হলো খুলে দেওয়া বলতে কিস্তি আদায় করতে পারবে, বিতরণ করতে পারবে। আরেকটা জিনিস দেখে, যদি না হয় তাহলে যে ক্রাইসিস, যে সময় আপনার রবি খরিফ বা আমাদের যে সময় যে ফসলটা আসে, এইটার চাপে কিন্তু মানুষ দাদনদের কাছে যাবে এবং দাদন ব্যবসাটা ঠিকই শুরু হবে যদি আমরা এফআই গুলোকে খুলে না দিই। তো সেইটা আমরা বলছি যে আমাদেরকে খুলে দেওয়া হোক, তাহলে আমরা এই প্রোটোকল গুলো মেনে আমরা যা যা করতে চাই সেটা করতে পারবো, এবং সবাইকে যে যার যে জায়গায় যে প্রযোজ্য তাকে সেখানে কাজ করতে দিতে হবে, সমন্বয় থাকতে হবে, এবং কারণ কোনো ইগো থাকা যাবে না যে আমার এই এসএমই আমি এসএমই দেখবো, বা আমার আমি দেখবো, অথবা আমার এমএফআই কেন, আমি ব্যাংক যথেষ্ট, এরকম করা যাবে না। প্রত্যেক ব্যাংকেরও কিন্তু আছে, এসএমইর বড় সাইজেরটা তো ব্যাংক ভালো দেখবে, তারা এটাতে এক্সপার্ট, তারা মাঝারি বা উপরের যে শিল্পগুলো সেগুলোতে তারা দেবে, কিন্তু ছোটোর দিকে আবার বিস্তৃত এলাকায় গিয়ে দেওয়াটা কিন্তু আমাদের এমএফআই গুলো ভালো পারবে। তো এই হলো আমার প্রথম বক্তব্য। তারপর আরো কোনো কিছু থাকলে আবার কথা বলবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। একটা জিনিস আমি জাস্ট আপনার ইয়েতে আনতে চাই অ্যাটেনশনে, এফআইডির একটা সার্কুলার ইস্যু করেছে যে 3000 কোটি টাকা এনজিও দেরকে ইয়ে করার জন্য। এটা আপনার এফআইডির একটা সার্কুলার, লো ইনকাম আর্নার, তারপরে স্মল ফার্মার, এবং সেটা অ্যাকচুয়ালি এমএফআই এর মাধ্যমে দেওয়ার জন্য বলা হয়েছে। এটা কি দেখেছেন আপনি? নিশ্চয়ই। এফআইডির সার্কুলারটা শওকত ভাই, এটা হলো ব্যাংকের মাধ্যমে এমএফআই দেরকে দেওয়ার জন্য বলা হয়েছে, এবং এখানে আবার বেশ কিছু মানে পার ব্যাংক 60 কোটি টাকা পর্যন্ত সীমাবদ্ধ লিমিট, এবং আমাদের প্রায় 20-25টা এমএফআই কাস্টমার আছে। তার মধ্যে বড়রা এই ফ্যাসিলিটিটা নিতে চায় না, কারণ এখানে যেটা ওরা বলেছে যে 1% বাংলাদেশ ব্যাংকে দিবে, ব্যাংক 3.5% এমএফআই কে দিবে, এবং এমএফআই 9% এন্ড ইউজারকে দিবে। সো এখানে ব্যাংকের মার্জিন হলো 2.5 আর এমএফআই এর মার্জিন হলো 5.5। কিন্তু বড় যারা কাস্টমার আছে, আমাদের তো লার্জেস্ট কাস্টমার ব্র্যাক আছে, সাজিদা ফাউন্ডেশন আছে, তো
তো ওরা 9%-এ লোন যে এন্ড ইউজারকে দিতে হবে এই জিনিসটাতে ওরা খুব একটা কমফোর্টেবল না, বাট ছোট ছোট এমএফআই যারা আছে তারা এটাতে নিতে ইন্টারেস্টেড, বিকজ তাদের এই 9%-এ দেওয়ার মতো কিছু কাস্টমার গ্রুপ, কিছু সেগমেন্ট আছে। ওকে, আমি এখন যাব নাজিম সত্তার ভাইয়ের কাছে। আপনার যেটা প্রেজেন্টেশন আমরা দেখেছি ভিশনের, যে টোটাল প্যাকেজের মধ্যে বিভিন্ন স্টিমুলাস প্যাকেজ আছে, তার মধ্যে 20,000 কোটি টাকার একটা প্যাকেজ, 10,000 কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল, 5,000 কোটি টাকা এগ্রিকালচার, আর 3,000 কোটি টাকা এমএফআই চ্যানেলে টাকা দেওয়ার জন্য। সো এইসব দিক থেকে চিন্তা করলে এবং এমএফআই যে রুল, এসএমই যে রোল in the total GDP, 25% of the GDP actually SME ইয়েতে SME contribution, সেই আঙ্গিকে যদি আমরা চিন্তা করি এই প্যাকেজটা কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু সাফিসিয়েন্ট, হোয়াট ডু ইউ থিংক? নাজিম ভাই, আপনার কাছে কি মনে হয়? থ্যাংক ইউ শরৎ ভাই, এটা একটা চমৎকার প্রশ্ন করছেন। তার আগে আমি বিজন দাকে ধন্যবাদ জানাই, খুব সুন্দর স্টাডি করেছেন এবং উনি পারফেক্ট বিষয়গুলো তুলে আনছেন। কারণ আমরা এর মধ্যে যখন শাটডাউনটা শুরু হলো আমরাও কিন্তু উদ্যোক্তার সাথে যোগাযোগ করেছি এবং আমাদেরও রেজাল্ট কিন্তু তাই, একদম স্টাডি যা আসছে আমাদেরও অবজারভেশন বা ফাইন্ডিংস তাই। আমি একটু যদি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি, সেটা হচ্ছে আমরা তো একটা বিষয়ে একমত যে এই করোনা ভাইরাসের যে শাটডাউনের সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে কিন্তু উদ্যোক্তারা, এবং বিশেষ করে ছোট উদ্যোক্তারা যাদেরকে আমরা কটেজ, মাইক্রো বা এসএমই বলি, তাদের ক্ষতির মাত্রাটা অনেক বেশি এবং বহুমাত্রিক। যেটা বিজনদা বলেছেন যে তারা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের বেশি যদি ব্যবসাটা বন্ধ রাখে তাহলে কিন্তু ওরা ওই রেভিনিউ জেনারেট না করার কারণে ওরা আর ব্যবসাটা চালু করতে পারে না। ওদের যে রেগুলার কস্ট গুলো আছে, যে বেতন বা বাড়ি ভাড়া, এগুলো কিন্তু তাদের নিজস্ব উৎস থেকে দেওয়ার সুযোগ নেই। তখন যেটা হয় যে ইভেন তাদের নিজস্ব পরিবারের খরচও তারা নির্বাহ করতে পারে না, তখন অটোমেটিক্যালি তারা ব্যবসাটা বন্ধ করে দেয়। সুতরাং তাদের জন্য একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবারে যে বিষয়, এবারে আমি বলবো যে উদ্যোক্তাদের ভাগ্যটা আসলেই খারাপ। মানে করোনা ভাইরাসের প্রবলেমটা এমন একটা সময় এসেছে যখন তাদের ব্যবসা করার সবচেয়ে পিকটাই। আমরা জানি যে এই সময়টার জন্য উদ্যোক্তারা ওয়েট করে, সেটা হচ্ছে ওরা একটা হচ্ছে 3টা সিজন, আমরা দেখলাম উদ্যোক্তার সাথে কথা বলে জানলাম 3টা সিজন। একটা হচ্ছে 26শে মার্চ একটা ছোট্ট বাজার থাকে ওদের, আরেকটা হচ্ছে পয়লা বৈশাখ একটা বড় বাজার, এবং লাস্টে ঈদের একটা বড় বাজার। এই 3টা বাজারে কিন্তু তারা আসলে মিস করছে এবং ওরা ভাগ্যের এমন পরিহাস, ওরা এখন করোনা শাটডাউন করে নিজেদেরকে সেভ করছে, পরিবারকে সেভ করছে, তাদের ব্যবসা কিন্তু সেভ হচ্ছে না। তো আমরা যখন শাটডাউনটা শুরু হলো, আমরা কিন্তু অলরেডি সকল আমাদের যাদের সেক্টরের সাথে কাজ করি, বিশেষ করে ফ্যাশন ডিজাইন, ওদের সাথে আমরা কথা বলেছি। ওদের একটা যে রিপ্লাই যে এই শাটডাউনের কারণে ওদের প্রায় 5,000-এর উদ্যোক্তা ঢাকা শহরে আছে এবং এদের সাথে প্রায় 5 লক্ষ কর্মী জড়িত আছে এবং সারা দেশে এটা আরো বেশি। এবং এই তারা প্রায় 2,000 কোটি টাকার পণ্য উৎপাদন করে ফেলেছেন এটা বিক্রয়ের জন্য, কিন্তু এটা আর ওনারা বিক্রি করতে পারেন, এবং প্রায় 1,000 কোটি টাকার কাঁচামালও ওনারা আনইউজড অবস্থা পড়ে আছে, যেটা ইউজ করতে পারছেন না। এটা হচ্ছে তাদের ডিরেক্ট লস। তাদের আরেকটা লস হচ্ছে তাদের টোটাল ইয়ারলি একটা বিজনেস থাকে পুরো সেক্টর প্রায় 18 কোটি টাকা। আমাদের সংখ্যাটা হচ্ছে এটা যদি এই মন্দা, যেটা মন্দা ক্রিয়েট হয়েছে বা হবে, এটা যদি লিঙ্গার করে তাহলে ওদের টোটাল যে বিজনেসের 50% বেশি, মানে 18,000 কোটি টাকা 50% ব্যবসা তাদের কম হবে। ঠিক একই রকম অবস্থা কিন্তু লেদার এবং ফুটওয়্যার বা পাটজাত পণ্য, জুয়েলারি, তারপরে বিউটি পার্লার সবারই। তার মানে ওভারঅল সবাই এফেক্টেড হচ্ছে ডিরেক্টলি। আমাদের এই বিষয়ে জাস্ট আমি যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলি রুবাইয়েত স্যারের একটা গবেষণা আছে, রিসেন্টলি উনি করেছেন, যে আমাদের দেশে যদি একদিন প্রোডাকশন বন্ধ থাকে তাহলে প্রতিদিন এসএমই খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 23,306 কোটি টাকা। এটা হচ্ছে আমাদের প্রেক্ষাপট। সরি, আমরা প্রতিদিনই আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলছি এবং তারাও বিভিন্ন দেশে বিভিন্ন স্থান থেকে তারা ফোন দিচ্ছে, তারা কান্নাকাটি করছে, আর তাদের আহাজারি শুনছে। এবং আপনি শুনে অবাক হবেন, কোনো কোনো উদ্যোক্তা ত্রাণও চাচ্ছে। ওদের অবস্থা এমন পর্যায়ে ওরা এখন আমাদেরকে রিকোয়েস্ট করছে আমরা যেন লোকাল ডিসি ইউনিকে রিকোয়েস্ট করি তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য। তবে হ্যাঁ, এর মধ্যে উদ্যোক্তারা কিন্তু ওরা তাদের ব্যবসাটা আশাবাদী, তারা ব্যবসা শুরু করতে চায়। তারা এখন তাদের সাথে কথা বলে জানলাম তাদের দুইটা অবস্থা, একটা হচ্ছে ইমিডিয়েট যে ক্যাশ রিকোয়ারমেন্টটা, যেটা হচ্ছে তাদের যাদের লোন আছে লোনের কিস্তি পরিশোধ, সেটা বিষয়ে তারা বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপের কারণে তারা একটু ফ্রি আছে। আরেকটা ডিমান্ড তাদের, সেটা হচ্ছে তারা যখন ব্যবসা শুরু করতে যাবে তখন তাদের একটা হিউজ ফান্ড দরকার, সেই ফান্ডটা ওরা কিভাবে পাবে, এই জন্য ওরা গভর্নমেন্টের প্রণোদনার আওতায় ওদের ঋণের জন্য ওয়েট করছে। আরেকটা হচ্ছে ওরা ক্যাশ পেলে তো হবে না, ওরা তো ওদের এই প্রোডাক্টগুলো মার্কেটিং করতে হবে, সেখানে মার্কেটিংটা কিভাবে বাড়ানো যায়, কারণ ওরা তো বুঝে গেছে যে ওভারঅল নট অনলি ইন কান্ট্রি, আউটসাইড কান্ট্রি একটা রিসিশন হবে।
এই তিনটা বিষয়ে ওদের কনসার্ন। এই জন্য ওরা চাচ্ছে ট্যাক্স, ভ্যাট বা ইউটিলিটিজ এর বিলগুলা বিলম্বে পরিশোধকে ডেফার করে, এইসব বেনিফিট ওরা চাচ্ছে। আমরা ওদের সাথে কথা বলে জেনে যাব। তো আমি প্রথমে একটু লোনের বিষয়টা একটু আলোকপাত করতে চাই, পরেগুলা পরে আসবো। এখন যেটা বলে উদ্যোক্তারা খুব দ্রুত লোন চাচ্ছে, এবং তাদের লোনটা কিন্তু ট্রেডিশনাল লোন না, যে আগে যে ব্যাংক যেভাবে দিতে হবে। তারা চাচ্ছে এই লোন যে কোনো কোলাটেরাল থাকবে না, খুব কম ডকুমেন্টেশনে কারণে চাওয়া হবে, এবং ছোটখাটো ডকুমেন্টেশন কারণে তাদের লোনটা নাকচ করা হবে না, সময় ক্ষেপণ হবে না, হয়রানি হবে না। এবং তারা খুব দ্রুত চাচ্ছে, সুদের হারটাও কম চাচ্ছে, গ্রেস পিরিয়ড চাচ্ছে। এই ওদের প্রত্যাশা ওদের অলরেডি গ্রো করেছে। আমরা দেখলাম যে গভর্নমেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইমিডিয়েট যখন করোনা প্রবলেম শুরু হলো, উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছেন, এবং সরকারের সাথে খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকও এগিয়ে এসছে। বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে নির্দেশনা প্রদান করছে ব্যাংকগুলোকে। আমরা দেখলাম যে বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় 98টা সার্কুলার ইস্যু করছে বাংলাদেশ ব্যাংক। এটা অবশ্যই প্রশংসার দাবিদার আমি মনে করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে বাংলাদেশ ব্যাংক এই যে অফার বিভিন্ন প্যাকেজগুলো নিয়ে আসছে, সেখানে কিন্তু অনেকটা সরকারের উপর ডিপেন্ড না করেই, সরকারের তো সীমাবদ্ধতা আছে আমরা জানি, সরকারই বরং ব্যাংক থেকে টাকা নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব রিসোর্সের উপর ভিত্তি করে কিন্তু এই ইনিশিয়েটিভ গুলো নিয়েছে। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে রেগুলেটরি যা করার দরকার সেটা একদম সময় উপযোগী পদক্ষেপ বাংলাদেশ ব্যাংক কিন্তু অলরেডি নিয়েছে। কিন্তু এতে যেটা হয়েছে, উদ্যোক্তারা কিন্তু আমরা যে কথা বলে জানলাম, তারা খুব আশাবাদী, তারা খুব আশা করছে যে করোনা প্রবলেম ওভার হইলেই তারা লোনটা পাবে, তারা খুব স্বপ্ন বিভোর হয়ে আছে, তারা চালু করতে পারবে। কিন্তু তাদের মানে একটা যে বিষয় সে হচ্ছে তারা, এবং আমি এখানে উদ্যোক্তা বলতে শুধু ঢাকা বা বড় শহরের উদ্যোক্তা না, একদম রুট লেভেলে ক্লাস্টারের উদ্যোক্তা এবং ইভেন এথনিক উদ্যোক্তা, যারা প্রত্যন্ত অঞ্চল আছে, নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গি, সব উদ্যোক্তার কথাই বলছি। তারা সবাই কিন্তু লোনের আশা নিয়ে বসে আছে। কিন্তু বাস্তবতাটা আসলে কি? সবাই কি লোন পাবে, বা সবাই যারা যারা সবাই কি লোন প্রণোদনাতে লোন দেওয়া সম্ভব? আমার মনে হয় এখানে বড় একটা চ্যালেঞ্জ গ্যাপ আছে। আমি একটা পরিসংখ্যান দিই, সেটা হচ্ছে আমরা দেখেছি সরকার এখন পর্যন্ত প্রায় 1 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে, যার মধ্যে এসএমইদের জন্য মাত্র 20,000 কোটি টাকা, তার মানে 20%। অথচ আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে 2013 সালের ডাটা, সেই ডাটা অনুযায়ী দেশে প্রায় 78 লক্ষ ক্ষুদ্র উদ্যোক্তা, যারা কটেজ বা মাইক্রো স্মল মিডিয়াম আছে, যেটা প্রায় 95% বেশি টোটাল এন্টারপ্রাইজে। তার মানে 95% উদ্যোক্তার জন্য মাত্র 20% ফান্ড বরাদ্দ করা হয়েছে। এখানে কিন্তু একটা গ্যাপ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমরা দেখলাম। তার মানে যে পরিমাণ ডিমান্ড আছে তার তুলনায় অনেক কম ফান্ড অ্যালোকেট করা হয়েছে, এখানে একটা গ্যাপ হয়ে গেল। আর বিবিএস এর সর্বশেষ 2019 সালের একটা ডাটা আছে, সেখানেও দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় 46,291টা উৎপাদন ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যার 87% কিন্তু ক্ষুদ্র এবং কুটির শিল্পের আওতাভুক্ত। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লোনের ডিমান্ড একটা গ্যাপ থাকলো। আরেকটা পরিসংখ্যান যদি আমরা দেখি, আমরা বাংলাদেশ ব্যাংক, আপনি জানেন যে ব্যাংকগুলোকে এসএমই লোনের ডিসবার্সমেন্ট একটা টার্গেট দেয়। তো এখন লাস্ট যে টার্গেট সেটা প্রায় 1,60,000 কোটি টাকা। আমরা এটাও জানি যে বাংলাদেশে টোটাল যে এসএমই উদ্যোক্তার মাত্র 15% ব্যাংক লোনের আওতায় আসছে, বাকি 85% কিন্তু ব্যাংক লোনের বাইরে। তার মানে এই যে 1,60,000 কোটি টাকা সেটা পাচ্ছে মাত্র 15% উদ্যোক্তা। তো আমরা যদি দেখি 15% উদ্যোক্তার জন্য ঋণের পরিমাণ যদি 1,60,000 কোটি টাকা হয়, তাহলে অবশিষ্ট 85% উদ্যোক্তার জন্য কত? আমার হিসাব মতো প্রায় 9 লক্ষ কোটি টাকা। আর টোটাল কত? প্রায় 10 লক্ষ কোটি টাকা। সেই 10 লক্ষ কোটি টাকার যে ডিমান্ড ইয়ারলি, সেটা 20,000 কোটি টাকা দিয়ে কিভাবে ডিমান্ড ফুলফিল করা হবে, এখানে আমার একটু মানে সন্দেহ রয়ে গেল। তার মানে এখানে একটা গ্যাপ হয়ে গেল। এরপর যদি আমরা আসি যে প্রণোদনার যে শর্তগুলা, কতগুলা শর্ত দেওয়া আছে, যেমন স্পষ্টভাবে বলা হয়েছে যেটা ব্যাংকার কাস্টমার রিলেশনশিপের উপর ভিত্তিতে দেওয়া হবে। এখানে আমি মনে করি এই শর্তের কারণে কিন্তু প্রণোদনাটাকে অনেকটা কনফাইন করে ফেলা হয়েছে। কারণ ব্যাংকের সাথে ক্ষুদ্র উদ্যোক্তাদের রিলেশনশিপটা কেমন এটা আমরা ভালো মতো জানি। আমি বড় উদ্যোক্তাদের প্রসঙ্গে যাব না, কারণ তারা কিন্তু অলরেডি সুবিধাভোগী, তাদের নেটওয়ার্কিং বেশি, ঋণের অ্যাক্সেসটাও বেশি, এবং ব্যাংকগুলোর কাছ থেকে তারা অলওয়েজ প্রায়োরিটি পায়। তাই সুযোগ পেলে তারা, আমরা দেখি তারা ছোটদের বেনিফিট গুলো তারা নিয়ে নেয়। তাই ব্যাংকগুলো দেখি যে স্বভাবজাত ভাবে অলওয়েজ বড়দেরকে বেনিফিট দিয়ে আসছে, এবং আমার মনে হয় এবারে প্রণোদনার ক্ষেত্রে কিন্তু তারই ব্যর্থ কিন্তু হবে না। একটা বিষয় খেয়াল রাখ যদি আমরা করি, যে বড় উদ্যোক্তাদের ফ্যাসিলিটি গুলো কিন্তু খুব স্ট্রেট কাট, ইজি। যেমন ইডিএফ এর লোন সাইজটা বাড়ানো হয়েছে, সুদের হারটা হ্রাস করা হয়েছে। বড় উদ্যোক্তা যারা এক্সপোর্টার, তারা কিন্তু অলরেডি যে কোনো এক্সপোর্টার কিন্তু ইডিএফ ফ্যাসিলিটি পায়। এখন যেটা হলো, তার ঋণের পরিমাণটা বাড়বে, সুদের হারটা কমে গেল। একইভাবে শ্রমিকদের বেতন ভাতার জন্য তাদেরকে 2% সুদে 1.5 বছরের জন্য ঋণ দেওয়া হলো। হয়তো তারা কিন্তু ব্যাংক থেকে অন্য সময় কিন্তু মাত্র 3 মাসের জন্য এই ঋণটা পেত, পিসিসি বা আমরা যেটা বলি আর মানে ওই যেটা এক্সপোর্ট ক্রেডিট যেটা বলি।
তার মানে কি এখানেও তারা বেনিফিট পেলো। সুদের হারের ক্ষেত্রে ওরা 4.5% ভর্তুকি পাচ্ছে। তারা সবাই কিন্তু অলরেডি ব্যাংকেবল, যেটা এসএমইরা না। এসএমইদেরকে আমরা বলছি যে ওদেরকে 5% দেওয়া, বেশি দেওয়া হয়েছে ভর্তুকি, তারা তো ঋণই পাবে না। হয় বড়রা কিন্তু 4.5% থেকে ওরা পেয়ে নিবে। এই একটা গ্যাপ এখানে আছে। আমরা যে ক্ষুদ্র উদ্যোক্তার প্রণোদনা দেখি, যেটা 20,000 কোটি টাকা, এই ঋণের বিপরীতে সরকার 5% ভর্তুকি দিবে। শুনতে খুবই ভালো লাগছে যে উদ্যোক্তারাও খুব খুশি, তারা ঋণ পাবে, একদিকে ঋণও পাবে, আবার সরকার ভর্তি দেওয়ার কারণ মাত্র 4.5% সুদে ওরা ঋণ পাবে, যেটা কখনোই ভাবিনি। কিন্তু বিষয়টা যদি হয়ে গেছে অনেকটা এরকম যে তুমি নিজ যোগ্যতায় ঋণ যদি নিতে পারো তবেই আমার সুদ ভর্তুকি পাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওরা তো লোনটা আসলে দিতে পারবে না। তোমার ব্যাংকগুলা যে ট্রেডিশনাল যে অ্যাপ্রোচ আমরা জানি, এটা এখানে ব্যাংকের মোহন ভাই আছে, উনি বলতে পারেন যে ব্যাংকগুলো একটু রিজিড, কয়েকটা ব্যাংক ছাড়া, আমি সব ব্যাংক বলবো না, আমি অবশ্যই বলবো ব্র্যাক ব্যাংক ডিফারেন্ট, আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে, বাট অন্যান্য সকল ব্যাংক কিন্তু এসএমই ক্ষেত্রে রিজিডিটি আছে ওদের। স্বাভাবিক সবাই লোনের আওতায় আসতে পারবে না। এবং আপনি দেখবেন যে এই প্রণোদনা কিন্তু প্রথম যে ইস্যু, যে অ্যাক্সেসের জন্য কোনো শর্ত শিথিল করা হয়নি, কোনো বিশেষ ছাড়ও দেওয়া হয়নি। ব্যাংকগুলা উদ্যোগ যখন বলছে, আমরা যখন দেখলাম উদ্যোক্তারা যখন যোগাযোগ করছে ব্যাংকগুলোর সাথে, তখন তারা বলছে যে এই প্রণোদনা শুধু বড়দের জন্য, তাদের জন্য না। আবার কেউ বলছে কোলাটেরাল ছাড়া এই ঋণ পাওয়া যাবে না। এই উদ্যোক্তারা কিন্তু আবার অটোমেটিক হতাশ হয়ে যাচ্ছে। আবার আমরাও ভাই, হ্যাঁ, আমরা মনে হয় একটু আমরা অন্যদের থেকে একটু শুনে আসি, কারণ আপনি যেটা যে প্রসঙ্গগুলো তুলছেন খুবই ভ্যালিড পয়েন্ট। অ্যাকচুয়ালি ডিমান্ড এবং সাপ্লাই গ্যাপ অবশ্যই আছে, কারণ গভর্নমেন্টেরও লিমিটেশন আছে, বাংলাদেশ ব্যাংকেরও লিমিটেশন আছে। তবে অ্যাকচুয়ালি আমাদের যেটা হিসাব, যেটা ভিজন দেখিয়েছে, টোটাল প্যাকেজ অ্যারাউন্ড এসএমইর জন্য 38,000 কোটি টাকা। 20,000 কোটির সাথেও আরো তিনটা ইয়ে আছে, 10,000 কোটি একটা, 5,000 কোটি টাকা এগ্রিকালচারের জন্য, আর 3,000 কোটি টাকা এমএফআই চ্যানেলের জন্য। তারপর অবশ্যই এটা ডিমান্ডের এখানে জন্য 10,000 কোটি টাকা কিন্তু এডিশনাল না, 10,000 কোটি টাকা কিন্তু 20,000 কোটি টাকার ব্যাক, এটা রিফাইন্যান্সিং, মানে 20,000 কোটি টাকার মধ্যে থেকে 10,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স করবে, ইটস নট এডিশনাল। এটা কিন্তু উইদিন 20,000 কোটি টাকাই কিন্তু। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার মোট কথা হচ্ছে, আমরা যেটা আমি লাস্ট একটু শেষ করি, সেটা হচ্ছে আমরা একটা বিষয় বুঝে গেছি যে এই সব উদ্যোক্তা লোন পাবে না, এবং তারা যদি ব্যাংক থেকে আশা করছে ব্যাংক তাদের সবাইকে লোন দিবে না। আমি মনে করি ব্যাংকের উপরে এই ডিপেন্ডেন্সি কমানো উচিত, এবং রিয়েল যারা উদ্যোক্তা, ছোট উদ্যোক্তা, ওদেরকে লোন দেওয়ার জন্য অল্টারনেটিভ চ্যানেল আমরা বের করতে হবে। সরকারের কিন্তু অলরেডি কতগুলো চ্যানেল আছে যারা লোন দিচ্ছে, কর্মসংস্থান ব্যাংক আছে, বা এসএমই ফাউন্ডেশন, বিসি, তারাও তাদের লেভেলে লোন দিচ্ছে। অন্য সংস্থাগুলোকে আমি মনে করি স্ট্রিমলাইনিং করা উচিত। পাশাপাশি আমি মনে করি সরকারি ব্যাংকগুলোর রোলটাকে আরো বেশি অ্যাক্টিভেট করা উচিত। ওরা কিন্তু অতটা লোন দিচ্ছে না, ওদেরকে অ্যাক্টিভেট করা উচিত, এবং এই লোনের শর্তগুলো সহজ করা উচিত, নাহলে কিন্তু প্রণোদনার ইয়েগুলো পাবে না। আমি পরে আরো বলার সুযোগ থাকলে বলবো, কিন্তু এই ক্ষেত্রে যদি এই বিষয়গুলো যদি না করা হয়, তাহলে কিন্তু আসলে প্রণোদনার পারপাসটা সার্ভ হবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ নাজিম ভাই। এখন আমি আশরাফ ভাইকে কিছু বলার জন্য বলবো, পার্টিকুলারলি ইউএনসিডিএফ টেকনোলজি নিয়ে কাজ করে এবং ওমেন এন্টারপ্রেনার নিয়ে। উনি নিজেই বলেছেন যে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ব্যাপারে ওনারা বিশাল রোল প্লে করছেন, এবং এই যে লাস্ট মাইল পৌঁছানোর জন্য কিন্তু টেকনোলজি একটা বড় ভূমিকা প্লে করতে পারে। সো আশরাফ ভাইয়ের কাছ থেকে শুনবো হাউ টু রিচ থ্রু টেকনোলজি, কিভাবে ইউএনসিডিএফ এখানে রোল প্লে করতে পারে। আশরাফ ভাই। থ্যাংক ইউ শওকত ভাই। টেকনোলজি আমরা যদি বলি যে আমি বলবো যে বেসিক্যালি রিকভারির ক্ষেত্রে, অথবা সুইমিং থ্রু দিস প্যান্ডেমিক, কিভাবে আমাদের স্মল এন্ড মাইক্রো এন্ড স্মল এন্টারপ্রাইজেস গুলো, স্পেশালি আমি বলবো যে যারা ইনফর্মাল সেক্টরে যারা কাজ করে, আমরা জানি যে আমাদের যে সমস্ত মাইক্রো এন্ড স্মল এন্টারপ্রাইজ গুলো রয়েছে, তাদের মধ্যে বেশিরভাগই, মোর দেন 80%-এরও বেশি হচ্ছে ইনফর্মাল বিজনেসেস। সো তারা ব্যাংক না, অনেক ক্ষেত্রে তারা হয়তো কেউ হয়তো এমএফআই সেক্টরের সাথে তাদের কানেকশন রয়েছে, আবার কেউ হয়তো ব্যাংকের সাথে খুব কম সংখ্যক এসএমই বা এমএসএমই ব্যাংক পর্যায়ে রয়েছে, বা ইভেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও তাদের অ্যাক্সেস টু ক্রেডিট, এই জায়গায় তাদের অনেক সমস্যা রয়েছে। সো এখন এই যে ইনফর্মাল বিজনেস গুলো, তাদের যে চ্যালেঞ্জ গুলো, আমরা জানি যে চ্যালেঞ্জ, এমএসএমই সেক্টরটা হচ্ছে হাইলি ডাইভার্সিফাইড, এবং তাদের ডাইভার্সিফাইড ইন টার্মস অফ সাইজ,
আমরা জানি যে অনেক মিডিয়াম এন্টারপ্রাইজ আছে যারা অলমোস্ট বিগ এন্টারপ্রাইজ, আবার অনেক মাইক্রো এন্টারপ্রাইজ আছে আমরা যাদেরকে যদি মাইক্রো এন্টারপ্রাইজ বলি বাই ডেফিনিশন, ইন্ডাস্ট্রিয়াল পলিসির ডেফিনিশন অথবা বাংলাদেশ ব্যাংকের ডেফিনিশন অনুযায়ী তারা খুবই ক্ষুদ্র, ওয়ান ম্যান শো অথবা একটা ক্ষুদ্র দোকান, অথবা ইভেন আমাদের যারা মোবাইল দোকানদার আছে তারাও এর মধ্যে। এবং প্রত্যেকেই আমরা জানি যে প্রত্যেকেই এই প্যান্ডেমিকের কারণে এফেক্টেড হয়েছে। বিজন ভাইয়ের আমাদের যে প্রেজেন্টেশনটা দেখলাম সেখানেও দেখেছি, এবং আমাদের ইউএনসিডিএফ এর পক্ষ থেকে লেট এপ্রিলে আমরা যে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ এই 4টা জেলায় ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় আমরা একটা প্রকল্প বাস্তবায়ন করছি, যেটা হচ্ছে মূলত দোকানদারদেরকে নিয়ে, যারা এফএমসিজি গুডস অর্থাৎ আমাদের যে ডেইলি নিডস আছে সেই ডেইলি নিডস এর প্রোডাক্টস গুলো যারা বিক্রি করেন তাদেরকে নিয়ে আমরা কাজ করি এই 4টা জেলায়। আমরা এই 4টা জেলায় আমাদের দোকানদার যারা অনবোর্ড হয়েছে তাদের মধ্য থেকে আমাদের পার্টনারদের মাধ্যমে আমরা 300 জন দোকানদারের মধ্যে যে সার্ভেটা করেছি সেখান থেকেও সিমিলার ফাইন্ডিংস, বিজন ভাই যে প্রেজেন্টেশনটা করেছে আমি বিস্তারিততে যাব না, যে বেসিক্যালি যদিও আমরা জানি যে মুদি দোকানগুলো খোলা রাখার জন্য সরকার অ্যালাউ করেছে, কিন্তু ওই যে সাপ্লাই ডিসরাপশন থেকে শুরু করে হেলথ রিস্ক এবং তাদের যে ক্রেডিট ক্রাঞ্চ যেটা তার রয়েছে, এই সামগ্রিক কারণে তারা মূলত অনেকেই দোকান খুলতে পারছেন না, আবার অনেকেই খুলছেন না বিকজ তার ক্যাপিটালের সমস্যা, তার বিক্রি অনেকটা কমে গিয়েছে। সো এই যে চ্যালেঞ্জ গুলো এটা সামগ্রিকভাবেই তারা ফেস করছে। তো এখন আমরা যদি বলি যে নাজিম হাসান সাত্তার এসএমই ফাউন্ডেশন থেকে বললেন, এবং আমাদের পিকেএসএফ এর জেনারেল ম্যানেজার, সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয় রফিক ভাই বললেন যে চ্যালেঞ্জ গুলো আমরা সবাই জানি, এবং সরকারের বা রাষ্ট্রের পাবলিক সেক্টরের সীমাবদ্ধতা গুলো আমাদের জানা আছে, যে 1 কোটি 60 কোটি টাকা 1,60,60,000 কোটি টাকা যে টার্গেট, সেইটা মূলত আমাদের এসএমই সেক্টরের 15 to 20% কে সার্ভ করে প্রতি বছর। কারণ আমরা জানি সেভারাল মিলিয়ন এন্টারপ্রাইজ আছে বাংলাদেশে, সেখানে এই যে 1,60,000 কোটি টাকা যে লেন্ডিংটা হয় এটা সর্বোচ্চ 4 থেকে 5 লাখ এমএসএমইর কাছে এই লেন্ডিংটা ব্যাংকিং সেক্টর করে থাকে। আমাদের যে টোটাল নাম্বার অফ এন্টারপ্রাইজ যারা এই এসএমই টার্গেটের মাধ্যমে লোন পায় তারা 4 থেকে 5 লক্ষ এন্টারপ্রাইজ, এবং আমাদের এই এমএসএমই এন্টারপ্রাইজ হচ্ছে মোর দেন সেভারাল মিলিয়ন, এটা প্রায় 6-7 মিলিয়নের বা তারও বেশি হবে। সো এই যে বিশাল সংখ্যক এমএসএমই কে সাপোর্ট করা পাবলিক সেক্টরের পক্ষে পাবলিক সেক্টরের একার পক্ষে এবং আমাদের মতো দেশের পক্ষে এটা কোয়াইট ইম্পসিবল একটা টাস্ক, এবং আমরা সেটা যদি আশা করি যে সরকারি ব্যবস্থাপনায় এই এমএসএমই গুলোকে আমরা সাপোর্ট করতে পারবো, এটা আসলে খুবই একটা দুঃস্বপ্নের মতো হবে, এটা কখনোই সম্ভব হবে না। কিন্তু এটা কিভাবে তাহলে এদেরকে আমরা করব, এই জায়গায় বেসিক্যালি আমাদের প্রাইভেট সেক্টরকে আগায় আসতে হবে। যেমন আমরা যদি বলি যারা ভ্যালু চেইন পার্টনার যারা আছে, যারা ওয়েল অফ ভ্যালু চেইনে, কারণ হচ্ছে আমরা যদি বলি যে এই যে দোকানদারের কথা যদি বলি, আমরা যে সেগমেন্টে কাজ করছি এখানে মূলত তারা আমাদের এফএমসিজি কোম্পানিগুলোর ভ্যালু চেইন পার্টনার। এখানে এফএমসিজি কোম্পানিগুলোকে সামনে আসতে হবে, তাদের এই যে ভ্যালু চেইন পার্টনারদেরকে এই প্যান্ডেমিক থেকে কিভাবে উদ্ধার করা যায়। এখানে ডিজিটাইজেশনের প্রশ্নটা আসছে এখানেই, যে যদি ডিজিটাইজেশন হয় তাহলে আমি যদি বলি প্রাণ অথবা স্কয়ার অথবা মেঘনা গ্রুপ অথবা ইউনিলিভার, সে কিন্তু ডিজিটাল ট্রানজেকশন রেকর্ডস যদি থাকে তাহলে সে কিন্তু জানবে যে কোন মুদির দোকানদারটা তার প্রোডাক্ট গুলো বিক্রি করে, হু ইজ বেসিক্যালি ভ্যালুয়েবল টু ইউনিলিভার অথবা ভ্যালুয়েবল টু মেঘনা গ্রুপ অথবা ভ্যালুয়েবল টু স্কয়ার গ্রুপ। সো তখন তার পক্ষে ওই পার্টিকুলার দোকানদারকে সাপোর্ট করাটা ইজিয়ার হবে, ডিসিশন মেকিংটা ইজিয়ার হবে ফর লার্জ এন্টারপ্রাইজেস, যে আমরা সরকারের দিকে তাকায় না থেকে এফএমসিজি কোম্পানিগুলোই তখন তার ভ্যালু চেইন পার্টনার হিসেবে এসএমই কে, যারা তার সাপ্লায়ার, অনেকে তার সাপ্লায়ার অনেকে তার প্রোডাক্ট সেলার। সো এইখানে যদি আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ক্রিয়েট করতে না পারি, এবং ডিজিটাইজেশন হচ্ছে ওয়ান অফ দি টুল যেটা এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ক্রিয়েট করার ক্ষেত্রে
আমাদের বড় বড় কোম্পানিগুলো লিভারেজ করতে পারতো যদি ডিজিটাল ডেটা থাকতো। কিন্তু এখন ডিজিটাল ডেটা নাই বলে যে করা যাবে না তা না, আমাদের সামনে আসতে হবে। কিন্তু ভবিষ্যতে আমাদের এই প্যান্ডেমিক থেকে আমাদের শিক্ষা নেওয়ার জায়গাটা হচ্ছে যে ট্রানজেকশন রেকর্ডস বা ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং। এই যে বিজন ভাইয়ের যে প্রেজেন্টেশন আমরা দেখলাম যে ডেটার কারণে এটা সম্ভব হয়েছে। সো ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এর জন্য আমাদের এমএসএমই গুলোকে এখন থেকে ডিজিটাইজেশনের পথে যেতে হবে। এখানে আবার আমি যদি বলি যে ডিজিটাইজেশন একজন ক্ষুদ্র দোকানের পক্ষে তার নিজের পক্ষে ডিজিটাইজেশন খুবই ডিফিকাল্ট। এখানে আমাদের ফিনটেক গুলোকে তাদেরকে প্ল্যাটফর্ম নিয়ে সামনে আসতে হবে যেখানে ক্ষুদ্র দোকানদাররা খুব ইজিলি প্ল্যাটফর্মে অনবোর্ড করে তার ডিজিটাইজেশন প্রসেসটাকে সে ডিজিটাইজ হইতে পারবে উইথ মিনিমাম এফোর্ট। হয়তোবা সামান্য একটা স্মার্টফোনের মাধ্যমে একজন দোকানদার তার টোটাল বিজনেসটাকে ডিজিটাইজেশন করতে পারবে যদি প্ল্যাটফর্ম ইকোনমি আমরা ডেভেলপ করি। এবং আমাদের ইউএনসিডিএফ এর এই যে আমরা কয়েকটা বিজনেস মডেল ট্রাই করছি তার মধ্যে একটা হচ্ছে প্ল্যাটফর্ম ইকোনমি, প্ল্যাটফর্ম মডেল যেখানে এফএমসিজি কোম্পানিগুলো অনবোর্ড হইতে পারছে, ছোট ছোট দোকানদাররাও অনবোর্ড হইতে পারছে সিম্পল একটা স্মার্টফোন অ্যাপের মাধ্যমে। তো আমি মনে করি যে এই আমাদের এই আমরা এখন দেখছি যে যারা খুব কুইকলি ডিজিটাইজেশন প্রসেসে যেতে পেরেছে, ইভেন ফর দ্য মুদি দোকানদার অথবা যারা সেলার আছে, যারা রিটেইলার আছে, তারা কিন্তু এই প্যান্ডেমিকের মধ্যেও তাদের নতুন বিজনেস মডেলে অনেকেই ট্রান্সফর্ম করেছে। যেমন আমি একটা উদাহরণ বলি, গোয়ালা খুব সিম্পল ফেসবুকের মাধ্যমে তারা কিন্তু এখন কাস্টমারদের কাছে হোম ডেলিভারি সিস্টেম নিয়ে আসছে। এরকম আরো অনেক, যেমন আমাদের সেবা XYZ এর যে সামিউল ভাই বললেন যে এই ডিজিটাইজেশন, এই যে প্যান্ডেমিক কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে হোয়াট ইজ দি বেসিক্যালি ভ্যালু অফ ডিজিটাইজেশন, যে এই প্যান্ডেমিকের মধ্যেও আমরা কিভাবে কাস্টমারদের সাথে কানেক্টেড থাকতে পারি, কাস্টমারদের সাথে কিভাবে আমাদের সেলসটাকে চালাতে পারি, কিভাবে অল্টারনেটিভ রেভিনিউ সোর্স আমরা জেনারেট করতে পারি। সো আমি মনে করি যে এই থ্রু আউট দিস প্যান্ডেমিক এন্ড পোস্ট প্যান্ডেমিক যদি আমরা আমাদের এই বিশাল এমএসএমই সেক্টরটাকে যদি আমরা ভাইব্রেন্ট রাখতে চাই, যেটা বিজন ভাই বলেছেন যে রিকভারিটা কি ইউ শেপ হবে নাকি এল এ যাই হওয়ার সম্ভাবনা খুব কম। আমি মনে করি যে এটা ইউ শেপ হবে। কিন্তু এই ইউটাকে কতটা বিয়ের কাছাকাছি নিয়ে আসা যায় সেটার জন্য আমি মনে করি যে আমাদের যারা ফিনটেক যারা আছে, এই ফিনটেক কমিউনিটি, তারা প্ল্যাটফর্ম নিয়ে সামনে আসতে হবে যাতে আমাদের এমএসএমই গুলো খুব ইজিলি ডিজিটাইজ করতে পারে। এবং আমাদের সোশ্যাল মিডিয়া এবং মাল্টিপল প্ল্যাটফর্ম তাদেরকে দিতে হবে, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তারপরে আমাদের নরমাল সিম্পল অ্যাপের মাধ্যমে কিভাবে তারা অনবোর্ড হইতে পারে এবং তাদের ট্রানজেকশন রেকর্ড রাখতে পারে, এবং কিভাবে আমরা আমাদের এই রিকভারিটাকে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে রূপান্তর করতে পারি। আশরাফ ভাই, সেদিকে যাইতে হবে। থ্যাংক ইউ। জি, আমি শেষ করছি। হ্যালো, জি শওকত ভাই, আমি শেষ করলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ আশরাফ ভাই। অ্যাকচুয়ালি আশরাফ ভাই যেখানে শেষ করেছে, particularly he was concentrating on how to actually reap the benefit of digitalization. আরেকটা যেটা কথা উঠে আসছে অল্টারনেটিভ চ্যানেল, যেটা নাজিম বলেছে এবং আশরাফ ভাই বলেছে। অল্টারনেটিভ চ্যানেলের অ্যাকচুয়ালি যদি চিন্তা করি, সেবা XYZ is playing a vital role. তারা যদি একটা প্ল্যাটফর্ম ছিল সার্ভিস প্রোভাইডারের, কিন্তু তারা পরবর্তীতে এসএমই কে কিভাবে ডেভেলপ করা যায় সেই মডেলে চলছে এবং তাদের সাথে প্রায় 1 লাখ এসএমই কানেক্টেড, এবং গত বছর থেকে তারা ব্র্যাক এবং আইপিডিসির সাথে সংযুক্ত হয়ে প্রায় 2 কোটি টাকা সো আমি এখন সামিউল কবিরকে বলবো সেবা বা এই ধরনের প্ল্যাটফর্ম গুলা এই পোস্ট এই ডিউরিং কোভিড সিচুয়েশনে কাজ করতে পারে। সামিউল। থ্যাংক ইউ শওকত ভাই। আমি আশরাফ ভাই যেখানে শেষ করেছে ওইখানেই শুরু করি, বাট সবার আগে একটা কথা বলি, দেখেন আমাদের প্যানেলে আমরা যেগুলা পয়েন্টগুলো নিয়ে আসছি, ঘুরে ফিরে একটা পয়েন্ট কিন্তু বারবার আসছে, সেটা হচ্ছে অ্যাক্সেস টু দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। হ্যাঁ, এন্ড দ্যাট ইজ অনলি পসিবল। আমাদের এখন যে কারেন্ট সিচুয়েশনে আছি, আমরা যে ক্রাইসিসে আছি, দিস উইল অনলি বি পসিবল থ্রু ডিজিটাইজেশন। একটা জোকস আমি বলি,
আমি ফেসবুকে লিঙ্কডইনে প্রায় একটা জোকস আছে যে এই আমাদের লাইফে সবচেয়ে বড় ডিজিটাল ট্রান্সফরমেশন কে নিয়ে এসছে, টেকনোলজি অর সামথিং এলস। আপনি দেখেন কোভিড-19 এর সব খারাপ দিকের ভিতরে একটা ভালো জিনিস হচ্ছে এটা ওভারনাইট আমাদেরকে ডিজিটালাইজ করে ফেলছে সবকিছুতে। আজকে আমরা বাসায় বসে আমরা আমাদের বোর্ড মিটিং করে ফেলছি, আমরা এজিএম করে ফেলছি। আমি ওই দিন গ্রামীণ ফোনের সিইও ইয়াসিন ভাইয়ের একটা ইস্যু ছিলাম যে ওনারা ওভারনাইট কিভাবে ওনাদের শেয়ার হোল্ডারদের সাথে কিভাবে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে। তো আসলে এই কোভিড-19 আমাদেরকে শিখিয়েছে যে ইম্পর্টেন্স অফ ডিজিটাইজেশন। এখানে আসলে আমরা কত ফাস্ট আসলে কাজ করতে হবে, কত ইফেক্টিভ ভাবে কাজ করতে হবে। সো যেটা করেছিল এই ডিজিটাইজেশনের কাজটা আমরা শুরু করেছিলাম আরো অনেক আগে। আমরা প্রথমে তো সার্ভিস মার্কেট প্লেসটা নিয়ে আসি, যে কাস্টমার সাথে আমাদের যারা সার্ভিস করতে হবে ওদের একটা হ্যান্ডশেকিং আমরা করিয়ে দিই। সো থ্রু দ্যাট ওয়ান আমরা যেটা লার্ন করেছি ওভার দ্য ইয়ার্স যে এই যে ট্রানজাকশন গুলো হচ্ছে এই ট্রানজাকশন গুলোকে আমরা ডিজিটালি কিভাবে রেকর্ড করতে পারি। যে কারণে আপনি যে এক্সাম্পলটা দিলেন যে আমরা লাস্ট ইয়ার থেকে ব্র্যাক এবং আইপিটিসির সাথে যে ডিজিটাল লেন্ডিংটা করেছি, ইট ওয়াজ মেড ইট ইজিয়ার বিকজ আমাদের কিন্তু ওই প্ল্যাটফর্মটা ছিল, ওই সার্ভিসেস মানে ওই ট্রানজাকশন গুলো আমাদের রেকর্ডেড ছিল। এই কারণে খুব সহজে আমাদের প্ল্যাটফর্মে যারা আছে, যারা কানেক্টেড আছে তাদেরকে আমরা এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর সাথে কানেক্ট করে দিতে পারছি উইথ দ্য হেল্প অফ টেকনোলজি, উইদাউট গোয়িং থ্রু লট অফ হ্যাসেলস। তারা কিন্তু এই লোন গুলা পেতে পারছে। তো এই যে ডিজিটাইজেশনের ব্যাপারটা, এই আমরা একটা এস ম্যানেজার একটা বিজনেস সলিউশন নিয়ে আসছি লাস্ট ইয়ারে। এইটাতে গত ইফ আই টেল ইউ এক্সাক্ট ফিগার, ডিসেম্বরে আমরা অফিসিয়ালি লঞ্চ করেছি। দিস ইজ দ্য মান্থ অফ মে। অলরেডি আমাদের বাংলাদেশে অলমোস্ট 48 ডিস্ট্রিক্টসে 100,000 প্লাস রেজিস্টার্ড ইউজার ওখানে চলে আসছে। এই কোভিড-19 ইম্প্যাক্টে আমরা যেটা দেখেছি খুব সারপ্রাইজিংলি আমাদের এই ইউজারদের যে ইউসেজ প্যাটার্নটা আছে, there is a significant growth across most of the features that we have. নরমাল লাইফে মানুষ যেটা ইউজ করতো না, এই প্যান্ডেমিক এসে মানুষ এটা ইউজ করা শুরু করেছে, মানে এটা বুঝতে শুরু করেছে। এখন স্টার্টআপের এখানে ভূমিকাটা কি হবে দেখেন, আমরা যদি কয়েকটা পয়েন্ট বিজন ভাইয়ের প্রেজেন্টেশন থেকে তুলে আনি, আমি কয়েকটা চ্যালেঞ্জের কথা ওখানে বলছি। ডিসবার্সমেন্ট ইজ অ্যান ইস্যু। আমাদের ডিজিটাল সাপ্লাই চেইন আমাদেরকে ক্রিয়েট করতে হবে, আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন করতে হবে। আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না, আরেকটু সামনে আসেন। শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, যেটা বলছিলাম যে বিজন ভাইয়ের যে প্রেজেন্টেশনটা ছিল, বিজন ভাইয়ের প্রেজেন্টেশন থেকে আমি কয়েকটা পয়েন্ট আর কি নোট করে রেখেছি। হ্যাঁ, আমি যদি 3টা পয়েন্ট বলি, টু বি প্রিসাইসলি, ডিসবার্সমেন্ট চ্যালেঞ্জটা, ডিজিটাল ট্রান্সফরমেশন, ক্যাশলেস ট্রানজাকশনস এবং হচ্ছে ডিজিটাল সাপ্লাই চেইন। এই যে তিনটা যে পয়েন্ট বিজন ভাই বলেছে, এই জিনিসগুলো কিন্তু করতে হবে খুব ফাস্টেস্ট টাইমের ভিতরে। আমাদের এখন যারা ইম্প্যাক্টেড এসএমইজ আছে, এদের কিন্তু সবচেয়ে বড় এখন সলিউশন যেটা দরকার সেটা হচ্ছে অতি অল্প সময়ের ভিতরে আমরা কিভাবে তাদেরকে রিচ করতে পারি। এই যে প্রাইভেট পাবলিক যে পার্টনারশিপ গুলো, এগুলো খুব অল্প সময়ের ভিতরে কিভাবে করতে পারি। দিস ইজ আই স্ট্রংলি বিলিভ এই জিনিসগুলো আসলে আমাদের মধ্যে স্টার্টআপ যারা আছে, যারা এজাইল মেথডে কাজ করে, যারা খুব ফাস্ট কাজ করে থাকে, তাদের পক্ষে খুব অল্পতে এটা করা সম্ভব। এন্ড কনসিডারিং দ্যাট আমাদের যে এস ম্যানেজার যেটা কথা বলছি, বিজনেস সলিউশনের কথা বলছি, আশরাফ ভাই রাইটলি পয়েন্টেড আউট, ওনারা কয়েকটা জেলাতে অলরেডি ট্রাই করেছে, একটা জেলাতে ইফ আই এম নট মিস্টেকেন। সো এই প্ল্যাটফর্মটাকে আমি যদি একটু লেভারেজ করতে পারি, কিভাবে আমি যদি বলি যে আমরা যদি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর সাথে আমরা এখানে একটা কোলাবোরেশন করতে পারি, যে কিভাবে একটা মানুষ খুব সহজে কিভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারে, খুব সহজে কিভাবে তার ব্যাংকিং সার্ভিসেস গুলা উইদাউট ইভেন নোয়িং তার একটা মোবাইল ফোনের ভিতরে সে ইউজ। আমাদের একটা কি করতে হবে কি, এটাকে বলে ডিমিস্টিফাইং দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস উইথ দ্য টিপ অফ এ টেকনোলজি। এই জিনিসগুলোকে যদি আমরা মানুষের মোবাইল ফোনে নিয়ে এসে দিতে পারি, তাহলে কিন্তু এসএমইজ যারা আছে, যারা এই যে আনট্যাপড যে সেক্টরটা আছে আমাদের বাংলাদেশে, খুব সহজে তাদের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। আমি সেদিন আরেকটা টক শোতে গেছিলাম, আমি সেদিন বলছিলাম যে আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো ন্যাশনাল লেভেলে কোনো ডাটাবেজ নেই, কোনো অথেন্টিক ডাটাবেজ নেই, যে কারণে এখন আমরা সাফার করছি, আমরা বিভিন্ন সার্ভে করছি। আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম যে আমরা সবাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করে যেভাবেই হোক আমরা ন্যাশনাল লেভেলে একটা এসএমইদের জন্য একটা অথেন্টিকেটেড একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি কিনা। এটা যদি করতে পারা যায়, দেন we can collaborate with lot of partners. আমাদের এখানে এসএমসি যারা আছে, আমাদের এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমাদের এখানে পিকেএসএফ বলেন, আমাদের এখানে এসএমই ফাউন্ডেশন বলেন, আমরা সবাইকে যদি একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, ইন্টারকানেক্টিভিটি যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ধরনের সার্ভিস গুলো আছে আমরা খুব সহজে এই পার্টনারশিপের মাধ্যমে আমরা ইন্টারকানেক্টিভিটি দিয়ে কিন্তু সবাইকে আমরা রিচ করাইতে পারবো।
এই যে বাংলাদেশ গভর্নমেন্ট যে সুন্দর পদক্ষেপগুলো নিয়েছে, এই যে লোনের গুলো নিয়েছে, এই লোনের টাকাগুলা এই মানুষগুলাকে আমরা কিভাবে কানেক্ট করব? অনেকগুলা মানুষ তো আসলে জানেই না, হয়তো জানবেও না যে এইটাতে এই ধরনের সার্ভিসেস তারা অ্যাভেল করতে পারে। তো ওইগুলো মানুষদের কাছে তো আমাদের রিচ করতে হবে। তো এই রিচ করার আমার মনে হয় এই মুহূর্তে অন্য কোনো মাধ্যম আমাদের নাই উইদাউট টেকিং দ্য হেল্প অফ দিস টেকনোলজি। আর এখানে আমার মনে হয় স্টার্টআপ গুলো একটা বড় ধরনের রোল প্লে করতে পারে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এই প্যান্ডেমিকের সময় হচ্ছে একটা কোলাবোরেশন, এবং এটা যত আমরা দ্রুত করতে পারবো, যত ফাস্ট করতে পারবো, আমার মনে হয় তত তাড়াতাড়ি আমরা এই মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারবো। এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা টাইমলি ওদেরকে সাপোর্ট দিই। আমরা যদি 6 মাস বসে থাকি যে এটা করতে হবে ওটা করতে হবে, 6 মাস বসে থাকি, দেন উই টেক স্টেপস, তাহলে বোধহয় খুব বেশি দেরি হয়ে যাবে। ইকোনমিক যে ট্র্যাজেক্টরির কথা আমরা বলছি, এটা এল শেপ হবে না ইউ শেপ হবে। One thing we know, it is never going to be L shape. Either this has to be V or this has to be U. তো আমাদের ডিপেন্ড করবে যে how fast we act, তাহলে এই ইউটাকে আমরা কিভাবে আসলে ভিতে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সামিউল। অ্যাকচুয়ালি আলটিমেটলি সবকিছু কিন্তু ব্যাংকিং সেক্টরের উপরে চলে আসছে, বিকজ আমরা জানি যেসব প্যাকেজ এগুলা কিন্তু চ্যানেলাইজ হবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে। বিকজ আমরা যদি চাইও সরাসরি কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনো বড়োয়ারের কাছে বা কোনো এসএমইর কাছে পৌঁছতে পারবে না অ্যাজ পার রেস্ট্রিকশন অফ দ্য পলিসিস অ্যান্ড প্রসিডিওর। সো সেক্ষেত্রে আমি আব্দুল মোমেনকে বলবো অ্যাকচুয়ালি তাদের ব্যাংকের পার্সপেক্টিভে হোয়াট ইজ দেয়ার প্ল্যান অ্যান্ড হোয়াট ইজ দ্য চ্যালেঞ্জ হি ক্যান সি। মোমেন। থ্যাংক ইউ শকত ভাই। আমি কুইকলি প্রথমে আমরা এই প্যান্ডেমিক যখন শুরু হয় একটু সামনে আসেন, আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। প্রথমে আমরা যখন প্যান্ডেমিকটা শুরু হয় আমরা আমাদের কাস্টমার বেজের উপর একটা কুইক সার্ভে করি। তো আমি জাস্ট ওই আমাদের কুইক সার্ভেটা দিয়ে শুরু করি যে আসলে আমরা তখন ওখানে তাহলে বুঝতে পারবো যে আসলে এখন এসএমইদের অবস্থাটা কি। তো আমরা যে সার্ভেটা করি একদম শুরুতেই, আমাদের তো বন্ধ শুরু হয় প্রায় 25 তারিখ থেকে, আমরা সার্ভেটা করি এপ্রিল 7 এই সময়টা, ওই উইকে। সো আফটার 2 উইকস অফ লকডাউন বা বন্ধ যেটাই বলে। তো আমরা সার্ভে পপুলেশনটা হলো আমাদের কাস্টমার বেস, এবং আমরা চেষ্টা করেছি 5000 কাস্টমারের একটা স্যাম্পল সাইজ নিয়ে কাজ করেছি, এবং আমরা চেষ্টা করেছি সকল সেক্টরের এখানে রিপ্রেজেন্টেশন রাখা, এবং জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাও যেন থাকে পুরো, যেহেতু আমাদের অপারেশন সারা দেশব্যাপী। তো আমি জাস্ট কুইকলি আমার সার্ভে ফাইন্ডিংটা, আমি জানি না আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। দেখতে পাচ্ছি ভাই, দেখতে পাচ্ছি। আমরা সার্ভে ফাইন্ডিং যেটা ছিল যে আমরা দেখেছি যে অলমোস্ট 70%, 67 থেকে 67% টু বি প্রিসাইজ, বিজনেসেস আর অ্যাবসলিউটলি ক্লোজড ফ্রম দ্য ডে অফ দ্য লকডাউন, আর 33% বিজনেসেস চলছে। এবং তারপরে আমরা যদি একটু দেখতে চাই যে আসলে কোন সেক্টরের বিজনেসগুলো চলছে, তো আমরা দেখলাম যে এগ্রিকালচার, ফার্মিং, অ্যাগ্রো প্রসেসিং, গ্রোসারি, ফার্মেসি, আইসিটি অ্যান্ড ই কমার্স, এই কয়েকটা সেক্টরের বিজনেসগুলো চলছে। আর কমপ্লিটলি বন্ধ আছে অন্য যেগুলি আপনার পাশে দেখতে পাচ্ছেন, যে অটো পার্টস, ক্লোথস, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, এগুলো কমপ্লিটলি বন্ধ। বেসিক্যালি আমি যদি সামারাইজ করি যে আমাদের মানে অন্যান্য লাক্সারি প্রোডাক্টস যেগুলি আছে সেগুলি সবই বন্ধ। একদম বেসিক নিড প্রোডাক্ট গুলোই আসলে চলছে, যেমন গ্রোসারি, ফার্মেসি, আইটি তো যেহেতু ফিজিক্যাল দরকার হয় না তারাও চলছে। এখন আমরা দেখার চেষ্টা করলাম যে যেটা খোলা আছে তাদের কি অবস্থা। যেগুলি খোলা আছে তাদের মধ্যে দেখলাম যে 46% রিডাকশন অফ সেলস, মানে তার যা নর্মাল সেলস ছিল সেটা প্রায় 46% কমে গেছে। এমপ্লয়ি প্রেজেন্স একটা বড় জিনিস, কারণ আমাদের জানি আমরা যে এসএমইদের মোটামুটি সবারই 3-4 জন কর্মচারী থাকে, আমি ছোট ছোট যাদেরকে বলছি। তো এইখানে প্যান্ডেমিক যখন শুরু হয় আপনার সবাই মনে আছে যে 2-3 দিন সময় ছিল কিন্তু ডিক্লারেশন থেকে বন্ধ শুরু হওয়ার মধ্যে। তো সেই সময় কিন্তু একটা লার্জ পপুলেশন চলে গেছে তাদের বাড়িতে। সো only 37% পিপল আর প্রেজেন্ট এট দ্য লোকেশন যেখানে এসএমই আছে বা যে ব্যবসাটা চলছে।
এরপর আমরা দেখার চেষ্টা করলাম এদের ক্যাশ ফ্লোর কি অবস্থা। 85% are unable to collect any receivables whatsoever. 82% আমাদেরকে বলেছে, এটাও 1 মাস আগের কথা বলছি, আমরা এই সেকেন্ড রাউন্ড অফ সার্ভে করব নেক্সট উইকে, তো আরো বেটার বুঝতে পারবো তখন ওদের অবস্থা। তো 82% তখন বলেছিল যে তারা 1 মাসের অপারেটিং এক্সপেন্ডিচার তার কাছে আছে। অপারেটিং এক্সপেন্ডিচার মানে স্টাফের স্যালারি, ভাড়া টাড়া সব মিলিয়ে। এর পরবর্তীটা কিন্তু তার কাছে নাই। 90% বলেছে যে সে ওইরকম একই কথা, 1 মাসের সে তার লোনের কিস্তি চালাতে পারবে, দ্বিতীয় মাস থেকে তার কিস্তি চালানোর মতো টাকা থাকবে না। ইনভেন্টরির দিকে যদি আসি, ওপেন বিজনেসে 76% বলেছে যে তাদের যে ইনভেন্টরি আছে তার 1 মাস চলবে, তারপরে কিন্তু ড্রাই আউট হয়ে যাবে বিকজ দ্য সাপ্লাই চেইন ইজ সিভিয়ারলি ড্যামেজড। এবং 86% যারা ব্যবসা বন্ধ আছে তাদের গুডসগুলো নরমালি নন পেরিশেবল। তো তারা যেটা বলছে যখন খুলবে, দোকানপাট খুলবে, তার যে স্টক আছে সে 3 মাস চলতে পারবে, তার যে স্টক আছে 3 মাসে এটা দিয়ে চলতে পারবে। এরপরে আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখন আমরা তো আপনাদের ব্যাংকার, আমরা ব্যাংকের থেকে কি সুবিধা চান। আমরা বেশ কিছু অপশন তাদেরকে দিয়েছিলাম যে আপনার ধরেন কিস্তি যদি আমি মাফ করে দেই বা বলি যে 3 মাস কিস্তি দিতে হবে না, এটা একটা অপশন দিয়েছিলাম। লোনটাকে রিস্ট্রাকচারিং এর অপশন দিয়েছিলাম। এরকম বেশ কিছু অপশন দিয়েছিলাম। তো তাদের কাছে নাম্বার 1 প্রায়োরিটি তখন ছিল যে আমাদের আসলে প্রথম প্রায়োরিটি হলো আমাদের লোনের কিস্তিটা আমরা এখন দিতে পারবো না, কারণ এটা ইম্পসিবল, এখন আমার ক্যাশ ফ্লো নাই, কিছু নাই, এর মধ্যে আমার লোনের কিস্তি দেওয়া সম্ভবই না। তো সেটা নাম্বার 1 ফাইন্ডিং ছিল। এরপরে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আরো একটা সাইডে যে এই যে পরিস্থিতি, মানে তাদের হোয়াট ডু দে ফোরসি, যে সামনে কি হবে। তো সারপ্রাইজিংলি আমরা দেখেছি যে দে ওয়্যার ভেরি ভেরি অপটিমিস্টিক। তারা যেটা বলেছে যে যখনই ব্যবসা শুরু হবে বা সবকিছু খুলবে, আমাদের রিকভার করতে 1 মাসের মধ্যে আমরা রিকভার করতে পারবো। বাট দ্যাট ওয়াজ আ পিকচার ওয়্যার আমরা এই যে এই প্রলং এইটা কিন্তু জানতাম না। তখন ধরুন জানতাম যে যখন সার্ভে করেছি তখন জানতাম 15 এপ্রিল খুলে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি। সেকেন্ড রাউন্ডের সার্ভেতে আমরা হয়তো এটা একটু বেটার দেখতে পারবো। তাদের স্টাফ রিডাকশন ওই সময় প্ল্যান ছিল না, স্টাফ রিডাকশন বা স্টাফের স্যালারি কমানো এটা ওই সময় তাদের প্রায়োরিটির মধ্যে ছিল না। বাট এই সার্ভে রাউন্ডে হয়তো এটা বের হয়ে আসতে পারে। তো আলটিমেটলি এই পরিস্থিতিটা যখন দেখলাম, দেখার পরে আমরা ফার্স্ট থিং যেটা করলাম, ব্র্যাক ব্যাংকের সমস্ত লোনের ইএমআই আমরা বন্ধ করে দিলাম, মানে ওদের লোনের কোনো কিস্তি দিতে হবে না আগামী 3 মাস। এবং আমরা এই 3 মাসটা পরে 6 মাস এক্সটেন্ড করব যদি লাগে। এবং এই 3 মাসের যে আমরা আগে প্ল্যান করেছিলাম যে 3 মাসের যে ইন্টারেস্টটুকু সেটাও আমরা নিব না। তো পরবর্তীতে তো গভর্নমেন্টের অন্য একটা সার্কুলারও আসলো। সো আমাদের আসলে মানে আমরা যদি রিয়েলি এসএমইদেরকে, আমার এই সার্ভেটা দেখানোর মূল উদ্দেশ্য হলো আমরা যদি আসলে এসএমইদেরকে হেল্প করতে চাই, আসলে we have to put ourselves in their shoes and see what they need and then design our facilities or whatever to so that তারা সার্ভাইভ করতে পারে। মানে কোন হেল্পটা লাগবে, আসলে কি শুধু টাকা দিয়ে দিলেই হবে না অন্য আরো কোনো সাপোর্ট লাগবে, এই জিনিসটা কাস্টমার সাথে বসে ক্রিয়েট করতে হবে সলিউশনটা। সো আমাদের অ্যাপ্রোচ সেটাই। সো ওই অ্যাপ্রোচে আমরা যেটা বললাম 3 মাসে মরাটোরিয়াম দিয়েছি এবং আরো বেশ কিছু জিনিস আমরা চিন্তা করছি করব। এখন আসি গভর্নমেন্টের প্যাকেজে। গভর্নমেন্টের প্যাকেজটা, আমাদের প্যাকেজের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যটা খুবই মহৎ, কিন্তু অন্যান্য দেশে যেটা হয়, আমাদের দেশে যেটা ব্যতিক্রম, সেটা হলো অন্যান্য দেশে যেটা হয়, অন্যান্য দেশে অল স্টেক হোল্ডার্সতে আগে এই জিনিসটা পাঠানো হয়, প্রপোজালটা, হাউ দ্য প্যাকেজ উইল ওয়ার্ক, এবং সবার ফিডব্যাক নিয়ে তারপরে প্যাকেজ বা সার্কুলার হোয়াটএভার সেটা ফিল্ডে আসে। আমাদের নাজিম সাত্তার ভাই বললেন যে 95টা সার্কুলার করেছে বাংলাদেশ ব্যাংক। 95টা কেন করতে হয়েছে? কারণ কি? কারণ কারোর সাথে আলাপ না করে সার্কুলারটা করে দেওয়ার পরে সব স্টেক হোল্ডাররা বলছে যে এটা তো এখানে এটা সমস্যা, এটা সমস্যা, পরে ওগুলো রিল্যাক্সেশন করার জন্য অ্যাডেন্ডাম আসতেছে সার্কুলার একটার পর একটা। তো আমাদের আসলে যদি রিয়েলি এই এসএমইদের কাছে এই প্যাকেজের ফান্ডিংটা পৌঁছাতে হয়, প্যাকেজটা আমি বলবো না যে প্যাকেজের কোয়ান্টিটিটা ইনাফ,
কারণ এই প্যাকেজের যে ইন্টারেস্ট রেটে ফান্ডটা দিচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্টের জন্য, এই ফান্ডটা ইনাফ আমাদের যে, এবং প্রত্যেক ব্যাংকে আমরা যেমন 1500 কোটি টাকা পাচ্ছি ফ্রম দ্যাট প্যাকেজ। এবং বাট এইটার যে গন্ডি বা যে রুলস এন্ড রেগুলেশন যেটা বেঁধে দিয়েছে, যেমন ধরেন একটা মেজর কিছু জিনিস নাজিম সাত্তার সাহেব বলেছেন, আর একটা বড় যেটা জিনিস সেটা হলো আমাদের ব্যবসার ডেমোগ্রাফিটা কি। এখানে ট্রেডিং সবচেয়ে বেশি এবং ম্যানুফ্যাকচারিং যদি 40% হয়, ট্রেডিং ইজ 60%, যেখানে এখানে ট্রেডিং এ দেওয়ার পরিধিটা এত কম, অনলি 20%। আমার কথা হচ্ছে প্যান্ডেমিক কিন্তু সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, ট্রেডিং সেক্টরকে আলাদা আলাদা ভাবে হিট করে না, সব সেক্টরকে সমানভাবে হিট করে। সো এইখানে এই সার্কুলার বা এই প্রণোদনায়ও এই সার্ভিস, ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং এগুলা নিয়ে এসে এটাকে আরো কমপ্লিকেট করা হয়েছে। তো যার কারণে কি হবে কি, আমরা আসলে ওই যে রিয়েল যারা, কারণ আমাদের মেজর যারা মুদির দোকান বলেন সেটা কিন্তু সবই ট্রেডিং আমাদের ডেফিনিশন অনুযায়ী, এবং এদেরই এটার প্যাকেজটা দরকার বেশি, কিন্তু এদেরকে আমরা দিতে পারছি এবং দিতে পারছি খুবই নগণ্য। টোটাল প্যাকেজের আমাদের যা তার 20%-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো এইখানে আমরা কথা বলছি বাংলাদেশ ব্যাংকের সাথে, ওনারাও শুনছেন, অনেক কিছু রিল্যাক্সেশন আনছেন। এখন এই রিল্যাক্সেশন গুলো আসার পরে আই এম ভেরি অপটিমিস্টিক। আমাদের যখনই খুলবে, আমরা আসলে বসে আছি, আমরা সেলস ড্রিভেন মডেল, আমাদের সেলসম্যানরা এখনো এই পরিস্থিতিতে বাসায় বসে আছে, যেহেতু এই বিকজ অফ দ্য প্যান্ডেমিক এন্ড এভরিথিং। তো আমরা যখন আমাদের সেলসম্যানরা যেতে পারবে, আমরা কিন্তু প্যাকেজের টাকা দেওয়া শুরু করব। মোমেন, আমরা অ্যাকচুয়ালি কিছু কোশ্চেন নিব এসএমই এর কাছ থেকে, কারণ তাদের নিয়েই অ্যাকচুয়ালি এটা। সো আমার মনে হয় যদি এখানে একটু করেন, স্টপ করেন, তাহলে আমরা কোশ্চেনগুলো নিতে পারি। মেহাদ, I would request actually কি ধরনের কোশ্চেন আসছে, পার্টিকুলারলি আমরা ফেসবুক এবং এখানে জুম এর মাধ্যমে দুইটাতে করছি, সো দুই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমরা কোশ্চেন পাচ্ছি। I would request মেহাদ টু অ্যাকচুয়ালি রিড আউট কোন কোশ্চেন যেগুলো আসছে সেগুলো একটু যদি পড়েন, এবং কাকে করেছে ডিরেক্ট যদি থাকে, অথবা ইন জেনারেল একটু যদি রিড আউট করেন। মেহাদ। শিওর শওকত ভাই, আমরা বেশ কিছু কোশ্চেন পাচ্ছি। আমরা যেরকম দেখছি, মোহাম্মদ হাসিব আপনার ফেসবুক লাইভ থেকে বলেছে যে আমি ব্যাংক থেকে লোন নিয়েছি কিন্তু করোনার কারণে কোনো টাকা নিতে পারছি না, সো আমরা এখন আর্থিক ক্ষতির মুখে আছি, এই মুহূর্তে আমরা কি করব? এছাড়া আমরা কি প্রশ্নগুলো উত্তর দিয়ে যাব? হ্যাঁ, আমার মনে হয় যা যা রিলেভেন্ট যদি উত্তর দিয়ে দেন। আমরা যেটা বলেছি যে আমাদের ব্যাংকে কিন্তু আমরা 3 মাসের কিস্তি দিতে হবে না, এরকম এই মর্মে কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে সমস্ত কাস্টমারদেরকে। আমি জানি না উনি এইটাতে আমাদের লোকজনের কাছে কানেক্টেড হয়েছেন কিনা। আমরা আগামী 3 মাস কোনো কিস্তি কালেক্ট করব না কোনো লোনের, এবং এই করোনা পরিস্থিতি যদি ঠিক না হয়, আমরা যেটা বলছিলাম, আমরা এটাকে আরো 3 মাস বাড়িয়ে দিব। সো এবং পরবর্তীতে যদি পরিস্থিতি ঠিক হয়, তখন আমরা ওই প্রণোদনা প্যাকেজটাও নিয়ে যাব আমাদের কাস্টমার বেজের কাছে। থ্যাংক ইউ মোমেন ভাই। এছাড়া আমাদের কোশ্চেন এসেছে তানজুম মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে। তিনি স্যার আব্দুল মোনেম স্যারের যে কমেন্টটা ছিল, যে পিকেএস এর যে 3000 কোটি টাকার যে প্যাকেজটার কথা বলেছে এফআইডি, তিনি ওখানে জিজ্ঞেস করতে যাচ্ছে যে is it separate from the Bangladesh Bank circular of the 6000 crore one? প্যাকেজটা আসলে এমএফআই এর জন্য বাংলাদেশ ব্যাংকের একটাই প্যাকেজ, সেটা হলো 3000 কোটি টাকার প্যাকেজ, যেটা ব্যাংকের মাধ্যমে এমএফআই দেরকে দেওয়া হবে, এবং প্রতি একটা ব্যাংকের লিমিট হলো 60 কোটি। এটার ব্যাপারে রফিক ভাই আপনার কিছু বলা আছে কিনা? এখানে আমি একটু ক্লারিফাই করি। একটা কনফিউশন আসছে যে এফআইডি আসলে গভর্নমেন্টের একটা মিনিস্ট্রি আছে, যেটা আগে ব্যাংক ডিভিশন ছিল, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন। আবার এফআইডি নামে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশন। তো এটা অনেকে এটাকে মিলে ফেলতেছে। আসলে এফআইডি মিন করছে বাংলাদেশ ব্যাংককে সার্কুলার, মিনিস্ট্রি থেকে কোনো সার্কুলার ইস্যু করা হয়নি। তার মানে সেম, এটা বাংলাদেশ ব্যাংক আর এফআইডি সেম। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের সার্কুলার। এক্স্যাক্টলি। আর কোন প্রশ্ন আছে? এখানে আমি একটু কথা বলি। ওই যে তোমরা যে বললেন, আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু এই প্যাকেজের বাইরে।
যেমন 1600 কোটি টাকা। তারপর আমরা যে অ্যাপ্লিকেশন করেছি, আবেদন করেছি এফআইডি, আমি এফআইডি বলতে অর্থ মন্ত্রণালয় বুঝিয়েছি। এখানে যেগুলো দিয়েছি সেগুলো এটার বাইরে, এটা এমএফআই এর মাধ্যমে আমরা প্রোটোকল মেনটেন করে ওপেন করার জন্য বলছি, এবং ওপেন করলে আমরা এই স্বাস্থ্য সুরক্ষা দিয়ে এবং অন্যান্য প্রোটোকল মেনে তারপর আমরা ওয়ার্কিং ক্যাপিটাল দেব, সেই টাকাগুলো হলো এটা। এটা কিন্তু এই প্যাকেজের বাইরে। আবার প্যাকেজের ভিতরে এমএফআই যাতে ঢোকে সেই সুপারিশ আসতেছে ইনশাআল্লাহ, আশা করি এমএফআই ঢুকবে আশা করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আকুব স্যার। আরেকটা কমেন্ট এসেছে আপনার সাকিব ভাই ফ্রম ইকো কর্পোরেশন, তিনি আমাদের বিজন ভাই যে প্রেজেন্টেশনটা দিয়েছে ওইটাতে রেফার করছে যে as Bijum Bhai said that there are around 6 million SMEs in Bangladesh. His question is, do we have to prioritize which of them should be given the recovery package first? Do you know which SMEs will boom and which one might go out and find it difficult to survive? এখানে আমিও এটা জবাব দিয়েছি। আমার কথা হচ্ছে আসলে প্রায়োরিটাইজ করার দরকার আছে, কারণ সব সেক্টর কিন্তু সেম ভাবে এফেক্টেড হয়নি। আপনি যেহেতু ফান্ড লিমিটেড, এখানে যদি প্রায়োরিটাইজ না করা হয় তাহলে কিন্তু ফান্ডটার এখানে টার্গেট তাদের দরকার তারা কিন্তু ফান্ডটা পাবেন। আমি মনে করি এখানে প্রায়োরিটাইজ করার দরকার আছে। থ্যাংক ইউ। আরেকটা যেটা আমি প্যাকেজের সম্পর্কে যেটা একটা বলার বিষয় কি, প্যাকেজের পুরো ক্রেডিট রিস্কটাই আসলে ব্যাংকের ঘাড়ে। সো এবং ব্যাংকে এটা ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু রিস্ক ফ্যাক্টরটাও দেখতে হবে। তো যেমন আমরা এই জন্য বাংলাদেশ ব্যাংকে প্রপোজ করেছি যে একটা যদি ক্রেডিট গ্যারান্টি স্কিম দেওয়া যায় কোনোভাবে, যেখানে আমরা কিছু রিস্ক নিতে পারি। কারণ কারেন্ট প্রসেসে আমরা মানে আমি ব্র্যাক ব্যাংক পার্সপেক্টিভ থেকে বলি এবং অন্য ব্যাংকের পার্সপেক্টিভই তাই, আমি এই প্যাকেজের প্রণোদনাটা তাদেরকে দিব যে সেই কাস্টমারকে দিব যে কাস্টমারকে আমি চিনি। সো আমি অবভিয়াসলি আমার প্যাকেজের প্রায়োরিটি সেগমেন্ট উইল বি মাই ওন কাস্টমার, যাদেরকে আমি চিনি, যাদের পেমেন্ট বিহেভিয়ার জানি। সো আমি এই প্যাকেজটা কিন্তু ফার্স্টে প্রায়োরিটিতে তাদেরকেই দেব। এখানে অ্যাকচুয়ালি একটা ডিলেমা যেটা আছে সেটা হলো ন্যাচারালি ব্যাংক প্রথম চেষ্টা করবে তাদের যে এক্সিস্টিং কাস্টমার তাদেরকে সার্ভাইভ করার জন্য, বাট গভর্নমেন্টের নিশ্চয়ই একটা ওয়াইডার পার্সপেক্টিভ আছে, তারা চায় যে সবাই যেন বেনিফিট পায়। এবং আরেকটা যেটা সেটা হলো ব্যাংক ইজ কনসার্ন অ্যাবাউট এনপিএল। সো ন্যাচারালি যে ডুবে যাচ্ছে দেখা যাবে যে সে সুযোগটা পাচ্ছে না, কত তারই সবচেয়ে বেশি দরকার। So the big change actually, because it's not only business, it's a development perspective কিন্তু এখানে আসতে হবে। So it's a question, valid question, ব্যাংক তো আর এনপিএল বাড়াবে না। সো এটা অ্যাকচুয়ালি কিভাবে মিট করা যায়, দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ। এবং এখানে আরেকটা ব্যাংকের জন্য কতগুলো চ্যালেঞ্জ কিন্তু আছে। ব্যাংকের কিন্তু টোটাল এই যে ইম্পোর্ট এক্সপোর্ট একটা বিজনেসে ওদের ইনকামটা কমে যাবে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমরা এখনো আমি জানি না কারো মাথায় আছে কিনা, বাংলাদেশ ব্যাংক কিন্তু বা সরকার ব্যাংকগুলোকে 9% ইন্টারেস্টটা ফিক্স করে দিয়েছে। এখানে কিন্তু এই কারণে ব্যাংকগুলো কিন্তু কনজারভেটিভ হয়ে যাবে, সে কি ফিল করবে। এমনিতেই তাদের রেভিনিউ ট্রেন্ডটা কমে যাচ্ছে, প্লাস এখন যদি ইন্টারেস্ট রেটটা আরো 9% ফিক্স করে দেওয়া হয় যেটা হবে, ব্যাংকগুলো কিন্তু এসএমইতে ফাইন্ডিং করবে না। ওদের একদিকে ইনকাম কমে যাবে ইন্টারেস্ট রেট কমানোর কারণে, আর একদিক দিয়ে ওরা কিন্তু এটা শেখে ফিল করবে। প্লাস আমরা দেখছি যে মানে সরকারও কিন্তু ব্যাংক থেকে ফান্ড নিচ্ছে এবং ভবিষ্যতে আরো নিবে। আমরা একটা ডাটা পেয়েছি যে এই অর্থ বছরে সরকার টোটাল যত ফান্ড নেওয়ার কথা ছিল গত 6 মাসে অলরেডি তার চেয়ে বেশি ফান্ড নিয়েছে। তার মানে গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার কিন্তু 15 প্যাকেজ যখন ডিক্লেয়ার করেন তখন কিন্তু বলেছেন যে ইকোনমিকে ভাইব্রেন্ট করার জন্য, জিডিপিটাকে ইনটেক রাখার জন্য খরচ বাড়বে। তার মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বাড়ে স্বাভাবিকভাবে গভর্নমেন্ট ব্যাংক থেকে লোন দিবে। তার মানে ব্যাংক বিভিন্নভাবে ফান্ড রেটের চাপে থাকবে। আবার এদিক দিয়ে যেহেতু ব্যাংকের ডিপোজিট রেটটা 6% করে দেওয়া হয়েছে, ব্যাংক কিন্তু এখন সহজে আর ডিপোজিটের কাছ থেকে লোন ফান্ড পাবে না, বা ডিপোজিটররা কিন্তু এখন অল্টারনেটিভ জায়গায় ফান্ড ইনভেস্ট করবে। তো সুতরাং ব্যাংকে যদি একটা বিশাল ক্রাইসিস, কিন্তু আমরা এগুলো কনসিডার করা উচিত। ব্যাংকের কমফোর্ট জোনটা কিন্তু আমরা ভাবছি না। ব্যাংক যদি কমফোর্ট ফিল না করে তাহলে সে লোন দিতে পারবে না। তো এই বিষয়গুলো কিন্তু অনেকটা ব্যাংকের জন্য একটা প্রেশার করা হয়েছে, এই যে প্রণোদনাটা ওদের কমফোর্ট জোনটাকে কনসিডার না করে ওদেরকে আমরা নতুন দায়িত্ব চাপায় দেওয়া হয়েছে। আরেকটা সংখ্যা আছে যেটা মোহন ভাই যে বলতে লাস্ট যেটা বলি, শেয়ার মার্কেট একটা এফেক্ট হবে। আমি জানি না গভর্নমেন্ট আবার শেয়ার মার্কেটে উদ্ধার করার জন্য ব্যাংকগুলোর উপরে চাপ দেয় কিনা। সুতরাং ব্যাংক নানাবিধ সমস্যা কিন্তু ফেস করতে যাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, মোমেন কি বলছিলেন আপনি? হ্যাঁ, আমি বলছিলাম নাজিম ভাইয়ের সাথে অ্যাড করার যে আমাদের এমনিই ইনফ্যাক্ট আমরা এই বছরে 2020 সালে কয়েকটা ভাবে ব্যাংক বাড়ি খেয়েছে। নাম্বার 1 হলো যেটা 9% ইন্টারেস্ট রেট ফিক্স করা, এটা একটা বিশাল ডেন্ট ইন আওয়ার প্রফিটেবিলিটি। এরপরে হলো কোভিড,
তারপরে এই 2 মাসের যে ইন্টারেস্ট waiver, that's a নেওয়া big, যাবে big, টোটালি, এইটা burden. আরেকটা বিশাল ব্লো। তো হুম। এখন মানে ব্যাংকে যদি প্রণোদনা প্যাকেজ প্রপারলি ডেলিভার করতে হয় তাহলে ব্যাংকের মাজাটাকে তো শক্ত করতে হবে। এই 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 ব্যাপারেও আমি মনে করি যে একটু আমরা কথা বলছি, আমাদের এবিবি থেকে ফাইন্যান্স মিনিস্টারের সাথে কথা বলছি, বিভিন্ন জায়গায় কথা বলছি, এখন দেখা যাক। বাট আমাদের কমিটমেন্ট আছে যে আমরা যতটুকু সম্ভব আমাদের এই ফান্ড আমরা পৌঁছাবো আমাদের কাস্টমার। এখানে মোহন ভাই আপনি একটা বিষয় খেয়াল করবেন যে এই সার্কুলারে কিন্তু ব্যাংকে কোনো বেনিফিট নাই, হয় এফআইডি যে সার্কুলারটা ইস্যু করেছে এমআইএফ এর জন্য, যেটা সেখানে কিন্তু ব্যাংক আপনারা যদি এনজিও কে দেন আপনার একটা মার্জিন থাকবে, তার মানে ওই প্রোগ্রামে কিন্তু আপনাদের মার্জিন আছে, কিন্তু এই প্রোগ্রামে কিন্তু আপনার কোনো মার্জিন নাই। স্বাভাবিকভাবে আপনি কিন্তু ওই প্রোগ্রামটাকে প্রমোট করবেন, যেটা 3000 কোটি টাকা এফআইডি এর মাধ্যমে যে সার্কুলারটা হয়েছে, এটা হচ্ছে ওইটাকে আপনারা প্রেফার করবেন। এটা আগে আরো খারাপ ছিল, এই রিফাইন্যান্সিংটা আসার পরে তাও তো 50% কভার করা হয়েছে। কভার করেছে। আর সবচেয়ে বড় কথা যেটা স্বাগত ভাই, আমি মনে করি যে এসএমই যে সার্কুলারটা 20,000 কোটি টাকা, এটা কিন্তু ব্যাংকগুলো কিন্তু বাধ্য না, ব্যাংকগুলোকে এখানে কোনো জবাব দিয়ে, ব্যাংক যদি কোনো কারণে ডিসবার্স নাও করে তাদের কোনো মানে বাধ্য করা হয়নি বাংলাদেশ ব্যাংক থেকে তুমি লোন দিতে হবে। তার মানে এট দ্য এন্ড ব্যাংকের উপরে এটা রয়ে গেল, যেটা আপনি বললেন ওরা এক্সিস্টিং ক্লায়েন্ট কি দিবে, যারা টেস্টেড এন্ড ট্রাস্টেড ক্লায়েন্ট তাদেরকেই প্রেফার করবে। তার মানে একটা বিশাল গ্রুপ নতুন উদ্যোক্তা যারা লোনের আশায় আছে তারা কিন্তু লোনটা আসলেই পাবেন। তার মানে যে 20,000 কোটি বা যেটা আমরা বলছি সেটা কতটুকু ডিসবার্স হবে, দ্যাটস অলসো সন্দেহ রয়ে গেছে। একটা মোহন ভাই কিন্তু সুন্দর কথা বলছেন, আমি জানি না বাংলাদেশ ব্যাংক কিন্তু আসলে এই সার্কুলারটা খুব তড়িঘড়ি করছে, ওরা যে একটু সময় নিত তাহলে কিন্তু 98টা সার্কুলার করতে হয় না, ওরা কিন্তু ওই যে এখন বিভিন্ন মিটিং এর কারণে ওনারা এগুলো চেঞ্জ করছে। হয় উচিত ছিল সব স্টেক হোল্ডারকে নিয়ে, কারণ আপনি একদম ব্যাংকারের কাছ তো ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা সিলেক্ট করার দায়িত্ব ব্যাংকে দেওয়া হয়েছে, প্লাস ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা সার্কুলার বলা আছে যাদেরকে লোন দিবে তাদের কিছু অ্যাডিশনাল ডাটাও কিন্তু ব্যাংকার থেকে কালেক্ট করে বাংলাদেশ ব্যাংকে দিতে হবে, যেহেতু এটা সুদের ভর্তুকির বিষয় আছে। আমি ব্যাংকের উপর কিন্তু অতিরিক্ত কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ব্যাংক কিন্তু অটোমেটিক্যালি এই দায়িত্বগুলোর কারণে ওরা ডিসকারেজ ফিল করবে এখানে, আর এখানে অন্যান্য স্টেক হোল্ডার কিন্তু ইনক্লুসিভ করা হয় নাই কিন্তু। আচ্ছা মেহাদ, আর কোনো কোশ্চেন আছে? শওকত ভাই আমি আরেকটা অ্যাঙ্গেলে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ঠিক আছে ব্যাংক এসএমইদেরকে লোন দিবে, সবকিছু ঠিক আছে, বা ইভেন আমরা যদি ধরেও নেই যে আমাদের সব এসএমইদেরকে পাবলিক সেক্টর থ্রো দেয়ার মনিটারি পলিসি অথবা ফিসকাল ইনসেনটিভ যে তাদেরকে লোন দিল, তারা প্রোডাক্ট তৈরি করলো, কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে আমাদের যারা এই লোন নিচ্ছে তাদের এই যে প্রোডাক্ট অথবা সার্ভিসেস, এই প্রোডাক্ট এন্ড সার্ভিসেস এর ডিমান্ড যদি মানে আমরা ধরে রাখতে না পারি এট দি লেভেল যে প্রি কোভিড-19 এর লেভেলে, বা ইভেন এই যে লম্বা সময় ধরে কোভিড-19 এর যে প্যান্ডেমিক সিচুয়েশনে যে লস, এটাকে কভার করার জন্য যদি আরো ডিমান্ড, এগ্রিগেট ডিমান্ডটাকে যদি বাড়ানো না যায়, তাহলে কিন্তু এই যে স্টিমুলাস প্যাকেজের কথা আমরা বলছি, বিজনেসেসকে আমরা যদি খালি স্টিমুলাস প্যাকেজের কথা চিন্তা করি, তাহলে কিন্তু আলটিমেটলি এই স্টিমুলাস বেসিক্যালি কোনো কাজ হবে না, বিজনেস রিকভারি হবে না যদি না এগ্রিগেট ডিমান্ড আমরা বাড়াইতে পারি। পোস্ট কোভিড-19 এ যদি কাস্টমাররা যারা কনজিউমার আছে তারা যদি আগের লেভেলে কনজিউম না করে, তাইলে প্রোডাক্টস এন্ড সার্ভিসেস এই জিনিসগুলো কিন্তু আমাদের লোনের মাধ্যমে তারা যে রিজিউম করবে, এমএসএমইরা যে রিজিউম করবে তাদের প্রোডাকশন, তাদের সার্ভিস অফারিং, সেটা কিন্তু তার এটাকে রেভিনিউতে কনভার্ট করতে পারবে না, এবং সেক্ষেত্রে দুইটা সমস্যায় তারা পড়বে, যে তারা এই স্টিমুলাসের মাধ্যমে যে লোনটা পাবে সেটা রিটার্ন করতে গিয়ে তারা চ্যালেঞ্জের মুখে পড়বে। সো আমরা নট অনলি বিজনেসকে স্টিমুলাস দেওয়ার বিষয় না, যারা কনজিউমার আছে তাদেরকে কিভাবে সরকার স্টিমুলাস দিতে পারে টু কনজিউম, সেটা ফিসকাল পলিসির মাধ্যমে, যেমন ভ্যাট ট্যাক্স ইত্যাদির ক্ষেত্রে কিভাবে এটা ডেফারাল অথবা কোন জায়গায় রিডাকশন, এই জায়গাগুলো নিয়ে কিন্তু খুব বেশি একটা আলোচনা এখন পর্যন্ত আমি শুনতেছি না। কারণ স্টিমুলাস নিলাম, কিন্তু কথা হচ্ছে যে স্টিমুলাস নিয়ে প্রোডাকশন কতটুকু করলাম, বা প্রোডাকশন করলে সেই যদি সেল না হয়, তাহলে এইটা কিভাবে আমি আমার এই স্টিমুলাসের লোনটাকে আমরা কিভাবে নিব, সেই জায়গাটা কিন্তু খুব বেশি আলোচনায় আসছে। এটা বেশি আলোচনায় আসা উচিত, কারণ এই স্টিমুলাসকে যদি ইফেক্টিভ করতে হয় তাহলে এগ্রিগেট ডিমান্ড বাড়াই। আমি এখানে একটু অ্যাড করি আশরাফ ভাইয়ের সাথে। থ্যাংক ইউ।
আমরা if we just focus on the financial side only, capital shortage এখানে short term যদি চিন্তা করি, এটা আসলে অনেকটা ব্যান্ডেড সলিউশনের মতন হবে। আমাদের লং টার্ম ইম্প্যাক্টটাও চিন্তা করা দরকার। নট অনলি যে মানুষকে টাকা দিলাম আর সলভটা হয়ে গেল, তার তো এটা রিপে করতে হবে। আশরাফ ভাই পয়েন্টেড আউট কারেক্টলি। এট দ্য সেম টাইম আমাদের যে ড্যামেজটা হচ্ছে, ড্যামেজটাকে ওদেরকে বের করে আনার জন্য সব ধরনের সাপোর্ট দিতে হবে। মেবি ট্রেনিং কুড বি ওয়ান কম্পোনেন্ট। এই যে আমি সেদিন একটা আর্টিকেল লিখেছি, আমি কয়েকটা জিনিস পার্টিকুলারলি ওখানে তুলে নিয়ে আসছি। আমি জাস্ট হাই লেভেলে আমি পয়েন্টগুলো জাস্ট বলে দেই যে আমাদের একটা সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম, উই ক্যান থিঙ্ক অফ এ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম। উই ক্যান থিঙ্ক অফ ইউজিং ই-কমার্স প্ল্যাটফর্ম এন্ড টেকনোলজি, যেটা নিয়ে অলরেডি আমরা অনেকেই কথা বলেছি। এই কারেন্ট সিচুয়েশনটাকে, প্যান্ডেমিকটাকে একটু ট্যাকেল করার জন্য ইজি এন্ড লো ইন্টারেস্ট লোন, যেটা ব্র্যাক ব্যাংক অলরেডি করেছে, রেফার করে দিয়েছে রিপেমেন্ট গুলাকে। বাকি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো যদি সেম পদক্ষেপ নেয়, আমি জানি না সবগুলো ফাইন্যান্সিয়াল সেক্টর এই ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা, যে রিপেমেন্টটাকে 3 মাসের জন্য বন্ধ করে দেওয়া, ইন্টারেস্ট রেট যেটা ইনকার করছে ওটাকে সাসপেন্ড করে দেওয়া। সবাই যদি এটা নেয় তাহলে কিন্তু এই এএসএমই দের জন্য, যারা এক্সিস্টিং লোন বড়োয়ার আছে তাদের জন্য ভালো হবে। Then we can think of extending the tenure of the loan. আরেকটা হচ্ছে গভর্নমেন্ট ইন্টারভেনশন। গভর্নমেন্টকে কিন্তু কান্ট্রি ওয়াইড সব জায়গাতে যে আগে আসলে রিচ করতে হবে যে কার কি ধরনের সাপোর্ট লাগতে পারবে। ফাইন্যান্সিয়াল ইজ নট দ্য অনলি মিনস টু সাপোর্ট দেম, এটা ছাড়াও অনেক ধরনের সাপোর্ট কিন্তু তাদের লাগতে পারে। ট্যাক্স ডিফারেন্সের কথা কিন্তু অনেকে বলেছে। তারপরে আমাদের ফিক্সড কস্ট যেটা আছে, ইউটিলিটি কস্ট আছে, এখানে আমরা কিভাবে হেল্প করতে পারি, নট অনলি ফ্রম দ্য সাপ্লায়ার সাইড, ডিমান্ড সাইড, বোথ এন্ডে আমাদেরকে সাপোর্টটা করতে হবে। লাস্ট অফ অল, মেজর টু সাপোর্ট ট্রেনিং এন্ড রিডিপ্লয়মেন্ট। এই যে একটা বড় ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে, এখানে কিন্তু আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ আসবে, এখানে মানুষের অনেক জব লস হবে। এই যে এত বড় একটা জনগোষ্ঠী যারা যে এই সেই ক্রাইসিসের ভিতর দিয়ে যে জব লসের ভিতরে পড়বে, তাদেরকে এফেক্টিভ ভাবে কিভাবে রিডিপ্লয় করা যায়, তাদের স্কিলটা, তাদের এক্সপার্টিসটা কিভাবে আবার রিডিপ্লয় করা যায়, যাতে আমাদের যে জনশক্তি আছে এটা কিন্তু আমাদের একটা স্ট্রেংথ। আমি সবসময় বলি যে আমাদের একটা দেশের ভিতরে 10টা দেশের শক্তি আছে বিকজ অফ দ্য পপুলেশন। এটাকে পজিটিভ ভাবে কিভাবে ইউজ করা যায়, এটা আমাদের একটু চিন্তা করা দরকার। জাস্ট নট ফোকাসিং অন দ্য ক্যাপিটাল শর্টেজ, নট ফোকাসিং অন দ্য প্রণোদনা প্যাকেজ যেটা দিয়েছে গভর্নমেন্ট, এটা বাইরেও কিন্তু অনেক কিছু করার আছে। হ্যাঁ, থ্যাংক ইউ সকলকে। ওকে, ধন্যবাদ সামিউল ভাই। আমি এই জায়গায় একটু ইন্টারজেক্ট করব, যেহেতু আমাদের সময় শেষের দিকে চলে এসেছে। আমরা কিছু এসএমইরাও অনেকে কলে আছে, তাদের কাছ থেকে একটু শুনতে চাই। প্রথমে একটু যদি শেলিয়াপা এবং দেলোয়ার ভাইকে বলি। শেলিয়াপা কি আছেন? যদি আপনাদের কারেন্ট ব্যবসাটা যদি একটু 1-2 লাইনে এবং আপনাদের কি ইম্প্যাক্ট হচ্ছে যদি একটু বলেন। শেলিয়াপার পরে আমি দাদা ভাইয়ের কাছে চলে যাবো আর কি, পারমিতার। শেলিয়াপা আপনি কি আছেন? শেলিয়াপা বা দেলোয়ার ভাই? হ্যাঁ শেলিয়াপা, আনমিউট করা আছে, আপনি বলেন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, জি বল। স্ট্রবেরি, ক্যাপসিকাম, এটা ছিল আমাদের প্রোডাক্ট। হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে, আমাদের এখানে বর্তমানে একটা হাইটেক নার্সারি আছে আমার, যেটা হলো আমরা বিভিন্ন ধরনের ফুলের, এবং আমাদের এই সময়টায় মানে লিলি ফুল ছিল, যেটা খুব দামি ফুল, একটা ফুল 200 টাকা করে আমরা বিক্রি করছিলাম। আমাদের প্রায় 12 লাখ টাকার লিলি ফুল আমরা বিক্রি করতে পারি না একবারে টোটাল, যেহেতু ফুলের মার্কেট একবার বন্ধ, এখন কোনো ফুল বিক্রি হচ্ছে না। এটা আমাদের আমার এখানে 22 জন কর্মচারী নিয়োজিত আছে। হ্যাঁ, কিন্তু আমাদের হলো 22 জন কর্মচারী রানিং 2 মাস যাবত আমরা স্যালারিটা দিচ্ছি অন্য জায়গা থেকে, এবং এই শ্রমিকগুলি একবারে মানে দরিদ্র শ্রেণীর লোক। আমাদের যেহেতু এগ্রিকালচারের সাথে কাজ করে, একবারে মানে প্রান্তিক যারা দরিদ্র মানুষ, তারা কৃষি কাজ করে, কৃষি শ্রমিক তারা। কিন্তু আমরা এই শ্রমিকগুলি স্টপ করে দেবো যে এখন, সেটা করতে পারছি না। এখন আমাদের ব্যবসার মূলধন থেকে আমাদের সেই টাকাটা দিতেছি। আর যেটা কৃষি প্রণোদনা আসছে আমাদের, যেটা আমরা আদৌ পাবো কিনা, হ্যাঁ, আমাদের যে ধরনের শর্ত দেওয়া হয়েছে, এটা মনে হয় না আমরা যে এগ্রিকালচারে যারা আছি, ছোট ছোট ফার্মার আছি বা কৃষক আছি, তারা পাওয়াটা একটু দুষ্কর হবে। ধন্যবাদ দেলোয়ার ভাই এবং শেলিয়াপাকে। আমি একটু এখন দাদা ভাইয়ের কাছে চলে যাব। দাদা ভাইয়ের পর আমি ইশরাত আপার কাছে যাব। দাদা ভাই, যদি আপনার একটু ব্যবসাটা 2 লাইনে বলেন আর ইম্প্যাক্টটা যদি একটু বলেন। ধন্যবাদ বিজন ভাই প্রথম ইনভাইট করার জন্য।
তো আমরা মূলত parmida.com এগ্রি বিজনেসে কাজ করি। মূলত কৃষক পর্যায় থেকে বিভিন্ন ধরনের কৃষি পণ্য নিয়ে এসে ঢাকায় হোম ডেলিভারির মাধ্যমে সার্ভিসটা দিয়ে থাকি। তো কোভিডে অন্যান্য অপরচুনিটি এবং যে চ্যালেঞ্জগুলো আছে সেটার সাথে সাথে আমরা বলবো আমাদের সেক্টর যেহেতু আমরা বেসিক ফুড নিয়ে কাজ করি, এখানে আমরা অপোজিট একটা চিত্র দেখি যে ইনক্রিজ ডিমান্ডটা আমরা দেখতে পাচ্ছি এবং ফরচুনেটলি গভর্নমেন্ট আমাদেরকে অ্যালাউ করছে এই সার্ভিসটা দেওয়ার জন্য, হোম ডেলিভারি সার্ভিসটা দেওয়ার জন্য। বাট ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট যে আমরা যেভাবে রেডি ছিলাম, ইনফ্যাক্ট হোয়াট উই হ্যাভ সিন যে ডিমান্ডটা প্রায় ডাবল ট্রিপল সামটাইমস বেড়ে গিয়েছে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা দেখছি যে সাপ্লাইটা আমাদের হ্যাম্পার হচ্ছে। সাপ্লাইটা ডিমান্ড যেভাবে বাড়ছে, আমাদের রেগুলার যে সাপ্লাইটা ছিল তার চেয়ে আরো অনেক কমে গিয়েছে। এটা যেহেতু আমরা সরাসরি কৃষকদের সাথে কাজ করি, তো তাদের ইনপুটের সমস্যা আছে, তাদের মোবিলিটিতে প্রবলেম আছে, ইনপুট কিনতে পারছে না ঠিক মতো, লেবার পাচ্ছে না ঠিক মতো। সো প্রোডাকশনে একটা বড় একটা হ্যাম্পার ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি। আর যদি আমরা বিজনেস অপারেশনের জায়গাটা দেখি, সাথে সাথে আমাদের রিসোর্স সংকট তো আছে, অনেকে ওয়ার্ক এট হোম আছে, কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসটা কিন্তু আমাদের অনেক বেড়ে গিয়েছে। আগে হয়তোবা আমরা হোম ডেলিভারিতে যে পরিমাণ কস্টটা যেত, সাথে সাথে আমাদের এখানে প্রায় ডাবল হয়ে গেছে, কিন্তু আমরা আমাদের প্রাইসটা বাড়াতে পারছি না। সো আলটিমেটলি যেটা হয়েছে, আমাদের ইনক্রিজ ডিমান্ড হওয়ার কারণে ফলেও আমরা প্রপারলি এটা সার্ভ করতে পারছি না, ডিমান্ডটাকে প্রপারলি সার্ভ করতে পারছি না ডিউ টু শর্টেজ অফ সাপ্লাই। আবার সাথে সাথে রিসোর্স একটা সংকট আছে, কারণ আমাদের বিভিন্ন প্রোটোকল, হেলথ প্রোটোকলটা মেনটেন করতে হচ্ছে, এখানে একটা বড় একটা খরচ আছে। সাথে সাথে আমাদের ওয়ার্কিং আওয়ারটা কমে গিয়েছে। আগে হয়তো বা আমরা 8 থেকে 10 ঘন্টা সার্ভিস দিতে পারতাম, সেই সার্ভিস আওয়ারটা আমাদের লিমিটেড হয়ে 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমাকে পুরো সার্ভিসটা আমাকে কমপ্লিট করতে হচ্ছে। এই যে এক্সট্রা যে প্রেশারটা আছে ওয়ার্ক ফোর্সের উপর, সাপ্লাইয়ের উপর, এইটা আমাদের জন্য একটা বড় বাধা তৈরি করেছে। বাট ফরচুনেটলি যেটা হয়েছে, যেটা আগে একটা আলোচনা হয়েছে যে ডিজিটাইজেশন, কাস্টমারদের যে ডিজিটাইজেশন বা ডিজিটাল একটা বিহেভিয়ার বা অ্যাটিটিউড বা এডুকেশন যদি আমরা বলি, এখানে খুব কম সময়ের মধ্যে কাস্টমার সেগমেন্টটা এই জায়গাটা নিয়ে নিয়েছে। সো আমাদের যে একটা লার্নিং এর জায়গা ছিল যে হাউ টু প্লেস ইওর অর্ডারস, আপনারা এটা ট্রাস্টের যে জায়গাগুলো আছে, এটা অটোমেটিকলি এটা লার্নিংটা কমপ্লিট হয়ে গেছে। সো হোয়াট উই বেসিক্যালি আমরা যারা ই কমার্সে আছে এবং ফুড নিয়ে যারা কাজ করছি, তাদের জন্য আমার মনে হয় বড় একটা লার্নিং হচ্ছে এ ধরনের যে ইনক্রিজ ডিমান্ডটা হইলেও আমরা আমাদের সার্ভিস লেভেলটা কিভাবে ঠিক রাখতে পারি। আই থিঙ্ক ক্যাপিটালের কথা অলরেডি বলা হয়েছে, বাট আমাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য টাইম ফ্যাক্টর। এই মুহূর্তে আমরা যে ডিমান্ডটা পাচ্ছি, সেটাকে যদি আমরা কাস্টমারদের ডিসস্যাটিসফ্যাকশনটা অলরেডি রয়ে যাবে, এই ট্রাস্ট ফ্যাক্টরটা আবার ডিক্রিজ করতে পারে। এটা একটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা সবাই এসএমই আমাদের লেভেলের জন্য ফাইনান্সিয়াল যে ইনসেন্টিভ গুলো আছে আমরা হয়তো বা অ্যাক্সেস করতে পারবো ওয়ান ওয়ে অর আদার ওয়ে, কিন্তু আমরা যে প্রডিউসারদের সাথে কাজ করছি তাদের কিন্তু কোনোভাবেই এটা অ্যাক্সেস নাই। They are completely out of the section, except PKSF এর কিছু কথা আমরা শুনলাম, ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভের কথা শুনলাম, কিন্তু আমরা যাদের সাথে কাজ করি তারা এই জায়গাটা থেকে এখনো বিরত আছে। সো আমার মনে হয় আমরা ব্র্যাক ব্যাংকের একটা সাপোর্টে আছি, লোন সাপোর্টে আছি, যেটা 3 মান্থসের জন্য ওয়েভ করা হয়েছে। উই আর থ্যাঙ্কফুল ফর দ্যাট। এট দ্য সেম টাইম আমরা একটু রিকোয়েস্ট করেছি যে আমাদের লোনটাকে আর একটু রিভাইজ করে সিলিংটা আর একটু বাড়ানো যায় কিনা, নতুন একটা লোন প্রোভাইড করা যায় কিনা, এবং দ্যাট হ্যাজ টু বি ইমিডিয়েট, আদারওয়াইজ এটা পরবর্তীতে গিয়ে আমাদের খুব বেশি কাজে আসবে না। এটুকুই আমি বলবো। সবাইকে ধন্যবাদ। তবে আমরা যে সার্ভিসটা দিয়ে যাচ্ছি, আই থিঙ্ক দিস ইজ আ ভেরি বেসিক নিড, এবং এটার সাথে যেহেতু প্রডিউসারদের সরাসরি কানেক্টিভিটি আছে, তাদের ইনকাম এবং লাইভলিহুড অপশনটা জড়িত আছে। উই ওয়ান্ট টু কন্টিনিউ আওয়ার সার্ভিস, but it will be really difficult to continue এই সিচুয়েশনটা যদি পারসিস্ট করে। এটা আমাদের জন্য আসলে 1-2 মাস পর্যন্ত হয়তো বা আমরা করতে পারবো, কারণ আমরা প্রাইসটা বাড়াতে পারছি না, কারণ আমরা জানি যারা এটা পে করবে তাদের ইনকামও কিন্তু হল্ট হয়ে আছে। সো আমরা যে এক্সট্রা কস্টের জন্য আমি যে এক্সট্রা চার্জ করব, সেই জায়গাটা থেকেও আমরা বিরত আছি আমরা ওই সিচুয়েশন। সো এই মুহূর্তে আমাদের স্ট্র্যাটেজি আসলে সার্ভাইভ করা এবং নতুন নতুন যে কাস্টমার্স যারা আছেন তাদেরকে আমাদের সার্ভিসটা সম্পর্কে জানানো এবং এক্সপেরিয়েন্সটা দেয়া। বাট উইদাউট মোর সাপোর্ট প্রবাবলি ইট উইল বি টাফ ইন। থ্যাংক ইউ দাদা ভাই, এত সুন্দর করে বলার জন্য।
সময় যত কম, আমি ইশরাত আপার কাছে চলে যাচ্ছি। ইশরাত আপা, আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন? আপনার যদি ব্যবসাটা একটু 1-2 লাইনে বলেন এবং আপনার যে ইমপ্যাক্টটা যদি একটু বলেন আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বিউটি সেকশনে আছি, শুনতে পাচ্ছেন আমাকে? জি ইশরাত আপা বলেন, শুনতে পাচ্ছি। আমি বিউটি সেকশনে আছি। যেহেতু এই করোনা দুর্যোগের সময় আমরা এই সার্ভিসটা, আমরা হোম সার্ভিস দিয়ে থাকি। তো আমার এই টিমে 14-15 জন মেয়ে আছে। তো আমরা যেহেতু বিউটি সেকশনে আছি, আমাদের এই সার্ভিসটা খুব কাছে থেকে দিতে হয় ক্লায়েন্টকে, খুব ক্লোজ হয়ে দিতে হয়, যার কারণে এই সময় আমাদের কোনো সার্ভিসে কোনো অর্ডার নাই। আর আমার যে রিসোর্স মেয়েগুলো আছে ওরা হচ্ছে এইটার উপরে ডিপেন্ডেন্ট। যেহেতু ওরা এইটার উপর ডিপেন্ডেন্ট আছে, ওদেরও খারাপ অবস্থাতে আছে এই সময়। আসলে যখন কোনো সাহায্যের কথা হয় বা কোনো হেল্পের কথা হয়, দেখা গেছে যে যারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর উপরই সবাই ওটা খেয়াল দেয়। আর আমরা হচ্ছে বিউটি সেকশনে আছি। আমাদের যে আমরা যে প্রতিদিন যে আমাদের বিজনেসে যে আমাদের ইনকামটা হতো, তো এখন তো এই বিজনেসটা আমাদের বন্ধ হয়ে গেছে প্রায়। তো আমরা আসলে এখন এই মুহূর্তে কি করব, এটার জন্য প্রশ্ন করা, যে আমাদের জন্য কি কোনো কিছু আছে কিনা। ওনার প্রশ্নটা কি ছোট করে কি উত্তর দিতে চাচ্ছেন? যারা স্পেশালি সার্ভিস সাইডে আছেন তারা যেহেতু এই মুহূর্তে সার্ভিস করতে পারছেন না, এই সময় তারা এক্স্যাক্টলি করবেন, যদি রেসপেক্টেড প্যানেলিস্টদের মধ্যে কেউ একটু বলতে চান। এখানে আমি যেটুকু বলতে পারি যে গভর্নমেন্টের যে প্যাকেজ আছে এখানে কিন্তু একটা বিশাল বরাদ্দ আছে সার্ভিস সেক্টরের জন্য, এবং ওনার ব্যবসাটা সার্ভিস সেক্টরে। এবং আমরা যেটা বলছিলাম যে আমরা আসলে ঋণ কার্যক্রমটা আমাদের ব্যাহত বিকজ অফ দ্য আমাদের সেলসম্যানরা বেরোতে পারছেন। এটা খুললেই কিন্তু আমরা পুরোদমে ঋণ কার্যক্রমগুলো শুরু করলে আমরা ওনাদেরকে সাহায্য পৌঁছাতে পারবো। এখানে একটা বিষয়, মানে লোনটা তো মানে ব্যাংক থেকে অ্যাভেল করার জন্য কিন্তু ব্যাংকে যে ক্রাইটেরিয়া সেটা ফুলফিল করতে হ্যাঁ, হবে। সেটা যদি ফুলফিল না করা হয় তাহলে কিন্তু মানে ব্যাংক কিন্তু এখানে ফ্লেক্সিবল দৃষ্টিতে দেখবে না। ব্যাংক সাধারণত লোনের জন্য যে ডকুমেন্টগুলো নেয় সেক্ষেত্রে ওনাকে সেগুলো কোয়ালিফাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু উনি লোনটা পাবেন। এখানে বোধহয় আমাদের একটু কাজ করা যেতে পারে, এটা যেহেতু আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি। এই যে বললেন যে ব্যাংকের ওই ক্রাইটেরিয়া গুলো পূরণ করতে হবে, আমাদের যারা সার্ভিস সেক্টরে আছে, যে ইশরাত আপু যে কথাটা বললো, ওনাদের হয়তো অনেক ধরনের ডকুমেন্টেশন নাও থাকতে পারে। ওনাদের আমরা যদি এখন মহিন ভাই যেটা বললেন যে ব্যাংক যখন খুলবে, অপারেশন যখন আমরা চালু হবে তখন দিব, উইল দ্যাট নট বি টু লেট? আমাদের কি এখন সময় আসছে না যে আমরা আসলে কিভাবে ডিজিটালি জিনিসটা করতে পারি উইদাউট গোয়িং টু দেম, উইদাউট মেকিং দেম কামিং টু দ্য ব্যাংকস ফিজিক্যালি? আমাদের টেকনোলজি আছে, আমাদের ইকেওয়াইসি আছে, আমাদের বাংলাদেশ ব্যাংকের তো একটা অলরেডি গাইডলাইন্স বোধহয় চলে আসছে ইকেওয়াইসি। এই জিনিসগুলোকে আমরা ফাস্ট অ্যাডপ্ট করে এই মানুষগুলোর পাশে এখনই তো দাঁড়ানোর সময় আসলে। ইফ ইট টেকস লাইক যে অপারেশন খোলার পরে আমরা তারপরে যাব কাগজপত্র দিব, ওটা তো এদের জন্য একটা ব্যারিয়ার হয়ে যেতে পারে। এই জিনিসগুলো বোধহয় স্পেশালি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যারা আছেন, বাংলাদেশ ব্যাংকে যারা আছেন, তারা যদি এই জিনিসগুলোকে রেইজ করতে পারে যে হাউ ফাস্ট এটা তো অবশ্যই আপনি কিন্তু বলেছেন যে মানুষ বিহেভিয়ারাল চেঞ্জ কিন্তু হবে, কিন্তু এখন অটোমেটিক এসএমইর ওরা নিজেরাও কিন্তু এখন ডিজিটালাইজ হয়ে যাবে, আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কিন্তু অ্যাকর্ডিংলি সেই ধরনের প্রোডাক্ট নেবে। ইমিডিয়েট যে ফান্ডটা দরকার সেটা তো আসলে ওইভাবে হবে না, এটা বাট আলটিমেটলি একটা সময় তারা হবে। যেটা সামিউলের প্রশ্নের যে কথাটা বললো, এটা আমিও একমত পুরোপুরি, যে আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ফান্ডিং গুলো নিয়ে আসতে হবে। এখন আমাদের 10 তারিখে যেমন গভর্নমেন্ট বলেছে যে আগামী 10 তারিখ থেকে ব্যবসা প্রতিষ্ঠান, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান খোলা শুরু হবে। আমরা কিন্তু মানে আমাদের স্ট্র্যাটেজি যেটা, আমরা আমাদের কাস্টমার বেস প্লাস আমাদের ব্যাংক যে ডিজিটাল মাধ্যমে আমরা এটা মানে আমাদের ডিজিটাল ল্যান্ডস্কেপটা যদি আমরা দেখি, এটা কিন্তু অনেক এগিয়ে গেছে ইন টার্মস অফ ট্রানজ্যাকশন। মানে ট্রানজ্যাকশন করার জন্য যে প্ল্যাটফর্মটা, সেটা আমরা অনেক দূরে গিয়েছি। কিন্তু উইথ রিগার্ডস টু লেন্ডিং, মানে ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাজ এ লেন্ডিং প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু আমরা এখনো আগাতে পারি নাই। অবভিয়াসলি কোভিড ইজ কি বলবো, উইল অ্যাক্সেলারেট দিস। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা করছি, আমরা এই বন্ধের পিরিয়ডে আমরা আমাদের সমস্ত এফর্ট দিচ্ছি আমাদের সেলসম্যানদের সেফটির উপরে, এবং
সেফটিটা কেন করছি এটা? কারণ আমরা জানি যে একদম পুরো দমে খোলা পর্যন্ত আমরা অপেক্ষা করব না, তার আগেই যখন একটু একটু করে সীমিত আকারে শুরু হবে তখনই আমরা আমাদের সেলসম্যানদেরকে কিন্তু উইথ কমপ্লাইং উইথ অল হু রেগুলেশনস দে উইল গো টু দ্য মার্কেট অ্যান্ড স্টার্ট গিভিং দ্য লোনস। সো আমরা গিভেন দ্য কারেন্ট বাংলাদেশ ডেমোগ্রাফি অন ডিজিটাল আমরা মনে করছি এটাই বেস্ট সলিউশন এট দ্য মোমেন্ট। But in the meantime, you have said a particular very right point, যেটা আমরা এই সময়ে কিন্তু আমাদের এটা তৈরি করে নিতে হবে in order to protect us in future from this kind of pandemic situation. আমি জাস্ট একটা ছোট্ট স্লাইড একটু শেয়ার করতে চাই, একটা মিনিট, জাস্ট একটা যদি মিনিট সময় দেন। আপনারা যদি স্লাইডটা দেখেন, এটা হলো আমি আমাদের আরেকটা প্রেজেন্টেশন ছিল সেখানে। তমাল ভাই, আমরা কিন্তু স্লাইডটা এখনো পাইনি, আপনি হয়তো স্ক্রিনটা আরেকবার শেয়ার দিলে হয়তো দেখা যাবে। আচ্ছা আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছি, জি। এটা আমরা অন্য একটা প্রেজেন্টেশনের স্লাইড ছিল, বাট এখানে কিন্তু আমাদের যেখানে দিস ওয়্যার আওয়ার রেকমেন্ডেশন টু অ্যাকচুয়ালি ট্যাকেল কোভিড। সো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা ডিজিটাল অ্যাডাপ্টেবিলিটির দিক থেকে যদি দেখেন, আপনারা তো জানেন বিকাশ আমাদের একটা প্রতিষ্ঠান, তো বিকাশের ট্রানজ্যাকশন এটা হলো ব্যাংক টু বিকাশ ট্রানজ্যাকশন। এই নাম্বারটা যদি আপনি দেখেন যে জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের 4,500 মতো হতো, বাট প্যান্ডেমিক শুরু হওয়ার পরে কিন্তু দেয়ার ইজ এ 12x ইনক্রিজ, মানে এই ট্রানজ্যাকশন বেড়ে এখন 51,000 হয়ে গেছে। এপ্রিলে এটা ক্রস 75,000 as I speak. So you can see যে ডিউ টু কোভিড ডিজিটাল অ্যাডাপ্টেশনটা কি হারে হয়েছে। মানে এটা হলো জাস্ট আমাদের একটা যেখানে বিকাশে ট্রানজ্যাকশন আগে ব্যাংক থেকে বিকাশ ওয়ালেটে নিয়ে ট্রানজ্যাকশন করতো, সেই নাম্বারটা ছিল 5,500 বা 4,500 রাফলি। এটা আগের মাসগুলোও তাই। এটা এই লকডাউন শুরু হওয়ার পর থেকে কিন্তু ইট হ্যাজ গন আপ, এখন 75,000 ট্রানজ্যাকশন হচ্ছে, মানে 75,000 কাস্টমার ব্যাংক থেকে বিকাশ ওয়ালেটে টাকা নিয়ে ডিজিটালি ট্রানজ্যাকশন করছে। তো এইটা একটা বড় একটা অ্যাডাপ্টেবিলিটি অ্যাসপেক্ট থেকে আমাদের জন্য একটা মানে সিলভার লাইনিং যদি বলেন অফ কোভিড, যে এটা আমাদেরকে যেটা সামিউলও বলছিল। সো আমাদের ফিউচারে কিন্তু আমাদের প্ল্যান ডিজিটালে রাখতে হবে এবং প্রথমে কাজ করতে হবে, যেটা আমাদের আশরাফ ভাই বলছিলেন যে আমাদের কিন্তু এই এফএমসিজি দেরকে, বিকজ দে অলরেডি হ্যাভ এ ডিজিটাল প্ল্যাটফর্ম টু ম্যানেজ দেয়ার ইনভেন্টরি অ্যান্ড ম্যানেজ দেয়ার এই যে মুদির দোকান সিস্টেমটা, ওইটার সাথে যদি আমরা কোনোভাবে ইন্টিগ্রেট করতে পারি, আমি মনে করি একটা বিজনেস স্ট্র্যাটেজি হওয়া উচিত ব্যাংকগুলোর, মানে যারা এই স্ট্র্যাটেজিটা অ্যাডপ্ট করে তারা বরং বেশি বেশি ক্লায়েন্ট, মানে সাপ্লাই চেইনটা যতটুকু সম্ভব ডিজিটাল করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা এমফাসাইজ করা, যে সেটা হলো এই কেন ডিজিটালি এখন কিন্তু লোকজন ট্রেনিং নিতে অভ্যস্ত হয়ে গেছে। সো এই ট্রেনিং পার্টটাও এই ডিজিটাল অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে একটা বড় জিনিস। এবং আরো একটা থার্ড পয়েন্ট যেটা দিয়ে আমি শেষ করব, সেটা হলো যে ডিজিটাল অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমাদের কিছু ওই যে গভর্নমেন্টের যেমন প্রণোদনা আছে, ডিজিটাল অ্যাডাপ্টেশনেও প্রণোদনার দরকার। যখন সিচুয়েশন ঠিক হবে, যে একটা ট্রানজ্যাকশন বা একটা জিনিস সে যদি নরমালি করে, দ্যাট হ্যাভ টু বি মোর এক্সপেন্সিভ দেন ডিজিটাল। সো মানে আমরা অনেকবার এই ডিজিটাল অ্যাডাপ্টেশন এসএমই সেক্টরের জন্য চেষ্টা করেছি, বাট করেছি বিকজ এই ডিফারেন্সিয়ালটা আমরা করতে পারি নাই, বিকজ তারা বলে যে আমি ক্যাশ দিয়ে কিনলে আমার লাভ, আমি ডিজিটালে কেন যাব। তো এটা যদি আমরা এই ডিজিটাল অ্যাডাপ্টেশনটা তখনই সাকসেসফুল হবে যখন সব স্টেক হোল্ডার মিলে একটা ইকোসিস্টেম তৈরি করে এনাদের কাছে নিয়ে। থ্যাংক ইউ তমাল ভাই। এগেইন আমি সবাইকে থ্যাংক ইউ দিতে চাই। অলরেডি আমরা আই থিঙ্ক 45 মিনিটস ওভার টাইম চলে গেছি, বাট আই থিঙ্ক দিস আর ভেরি গুড পার্টিং থটস। আমরা সবার কাছ থেকে শুনেছি, ইনক্লুডিং এসএমইসরা যারা ছিল। এবং জাস্ট একটা ছোট এক্সাম্পল দিয়ে শেষ করছি। আমি যখন লাস্টবার ইন্ডিয়াতে গেলাম, দেখলাম যে একটা লিমকার বোতল কিনলে আপনি যদি ডিজিটালি পে করেন তাহলে 5 টাকা ডিসকাউন্ট পাওয়া যায়। ইট শোজ যে কিভাবে ইন্ডিয়া ডিমনিটাইজেশন ইউজ করে এটা হচ্ছে। And I think that's a 15x increase for Bikash, so that's just the start. I think digital is here to stay. আমরা the whole nation এটা adopt করতে হবে।
Again, যেহেতু 10:45 হয়ে গেছে, I wanted to thank our respected panelists for their extensive time. আমরা পুরো সেশনটা রেকর্ড করেছি, সো সে যদি অ্যাভেলেবল ফর ভিডিও আমি সবাইকে পাঠিয়ে দিব। পুরোটার আমরা এক্সিকিউটিভ সামারিও করব যাতে আমরা সবকিছু রিটেন ফরম্যাটে এগেন পাই। Again, I wanted to thank everyone, তমল ভাই, শকত ভাই, সামিউল ভাই, নাজিম সাত্তার ভাই, রফিক ভাই, সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ আমাদের সব অডিয়েন্সকে যোগাযোগ করার জন্য। গুড নাইট, স্টে সেফ, এন্ড আমি লুক ফরওয়ার্ড করি সবার সাথে যাতে আমরা কোভিড-19 এর পরে একসাথে দেখা করে আমরা একটা ফিজিক্যাল যাতে ইভেন্ট করতে পারি জুম থেকে। ধন্যবাদ সবাইকে। Thank you বিজন ভাই, thank you all panelists and participants. Thank you আশরাফ ভাই, stay safe. নাজিম ভাই, শকত ভাই, থ্যাংক ইউ। খোদা হাফেজ। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ।